পূর্ববিধির অনুরোধে সাড়া না দিয়ে নীতিগতভাবে আমার কোনো বিকল্প অবস্থা হতেই পারে না। তো সুতরাং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি যে পূর্ববিধি তার নেতাজি ভাবনা মঞ্চ, যেটা তার বলা যেতে পারে সন্তান সম, সেই নেতাজি ভাবনা মঞ্চের আঙ্গিকে উনি যে আমাকে চয়ন করেছেন এবং আমাকে কিছু বলার জন্য অনুরোধ করেছেন, সেটা আমার কাছে নিঃসন্দেহে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি খুবই আনন্দিত যে পূর্ববিধি আমাকে এই সুযোগটা করে দিয়েছে। নেতাজি ভাবনা মঞ্চের যারা সদস্য আছেন তাদের প্রতিও আমার শ্রদ্ধা এবং নমস্কার। আপনারা এসছেন শনিবার দিন বিকেলবেলা। আপনাদের মধ্যে অনেকেই আসাটা হয়তো খুব সহজ হয়নি আর কি, তার কারণ এই যে কাছাকাছির যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিছুটা হলেও আপনাদের হেঁটে আসতে হয়েছে। আজকে গাড়িটা ঢুকছে না একেবারে এই আমাদের মুখ অব্দি, যেটা সাধারণত হয়ে থাকে। তো এই সমস্ত জন্য নিঃসন্দেহে আপনাদের আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রচুর ছাত্রছাত্রী এসছে, সেটা দেখে আমি খুব আনন্দিত, কারণ ওরা এলে আমি একটা অনুপ্রেরণা পাই এবং সবসময় আমার ভালো লাগে। এদের মধ্যে অনেকেই আছে যারা পিএইচডি করছে, তার মধ্যে একজন রয়েছে যে সরাসরি আমার কাছে পিএইচডি করে, গবেষণা করে, আরেকজন রয়েছে যে আমার কাছে আইসিএসএসআর এর পোস্ট ডক হিসেবে কাজ করে। সুতরাং এরা তো সরাসরি আমার কাছে গবেষণারত আর কি। কিন্তু এছাড়াও যারা রয়েছে তাদের আমি বহু বছর ধরে পড়িয়েছি, নানা স্তরে পড়িয়েছি এবং আমি খুব খুশি যে ওরা এসছে আর কি। তো আমি যেটা বলবো আজকে, তো একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমি পূর্বদিকে সরাসরি জিজ্ঞেস করিনি, একটু মাধ্যমের মাধ্যমে জিজ্ঞেস করেছিলাম আর কি, যে কোন ভাষায় বলবো। পূর্ববিধির যে উত্তরটা এলো আর কি, যেটা এলো সেটা হচ্ছে বাংলায় বলা আর কি। তো সুতরাং বাংলাতেই বলবো। তো যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এই যে আজকের যে আন্তর্জাতিক ব্যবস্থা, সেই আন্তর্জাতিক ব্যবস্থায় কি ধরনের পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি তার একটা আলোচনা, এটাই হচ্ছে মূল বিষয়। তো আমি যখন শিরোনামটা ঠিক করেছিলাম, তখন কিছু বিক্ষিপ্ত ভাবনা এইটাকে এই জন্যই ধরেছি যে তার কারণ হচ্ছে যে একটা বিশ্ব ব্যবস্থাকে বুঝতে গেলে অনেক বিষয় নিয়ে আলোচনা করা দরকার, কিন্তু সব বিষয়ে একটা ভাষ্যের মধ্যে আলোচনা করা সম্ভব নয়। তো সুতরাং আমি যেটা করব সেটা হচ্ছে যে মূলত তিনটে ভাগে আমার এই যে বক্তব্য, সেই বক্তব্যটাকে আমি আলোচনা করব। প্রথম ভাগ সেটা হচ্ছে যে আজকের যেটা সব থেকে বলা যেতে পারে সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনা, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্বন্ধে আমি কিছু বলব। সেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের হাত ধরে আমি সাধারণভাবে যুদ্ধ সম্বন্ধে কিছু বলব। আর তৃতীয় সেটা হচ্ছে যে আমার মূল যে বিষয়ের মূল বিষয়গত বক্তব্য সেটা হচ্ছে এই যে আমাদের যদি যুদ্ধের গতি প্রকৃতি বুঝতে হয় বা যুদ্ধের চরিত্র বুঝতে হয়, তাহলে যুদ্ধের সঙ্গে আন্তর্জাতিক ব্যবস্থার যে যোগাযোগ, সেই যোগাযোগটাকে আমাদের অনুধাবন করতে হবে, সেই যোগাযোগটাকে আমাদের বুঝতে হবে। তো তাহলে এই মোটামুটি এই ভাগ অনুযায়ী আমি এগোবো। মাঝে মধ্যে দু একটা বিষয় হয়তো ভারত সম্বন্ধে কিছু বলতে পারি, কিন্তু আমার মূল বক্তব্যের জায়গাটা ভারতের পররাষ্ট্রনীতি আজকে নয়। আমি সুতরাং ভারতের পররাষ্ট্রনীতি কেন্দ্রিক কোনো আলোচনা সরাসরি তার মধ্যে আমি প্রবেশ করব। তো প্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে আন্তর্জাতিক রাজনীতি, সেই মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক রাজনীতির যে জটিলতা, সেটা অভূতপূর্ব জটিলতা। অর্থাৎ এই জটিলতা একমাত্রিক নয়, এটা একটা বহুমাত্রিক জটিলতা। এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই বহুমাত্রিক জটিলতার সঙ্গে এক ধরনের আত্মপরিচিতি আমাদের করছে, ততক্ষণ পর্যন্ত আজকের মধ্যপ্রাচ্যের যে অবস্থা, সেই অবস্থাটাকে আমরা
সম্পূর্ণভাবে বুঝতে পারবো না, অনুধাবন করতে পারবো না। তো আমি খুব অতীতের যে ইতিহাস সেখানে যাব না। আপনারা এখানে যারা রয়েছেন তারা সবাই মোটামুটি জানেন যে বালফোর ঘোষণার মধ্যে দিয়ে ব্রিটেন প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে সমস্যা তার একটা বিপ্রস্ত তৈরি করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু তার পরবর্তীকালে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে দীর্ঘ এত শতকে অনেকবার যুদ্ধ হয়েছে। 1967-তে যুদ্ধ হয়েছে, তারপরে তার আগে 56-তে যুদ্ধ হয়েছে, 73-এ যুদ্ধ হয়েছে, তারপরে পরবর্তীকালে আরো নানা যুদ্ধ হয়েছে এবং 2025-26-এর যে যুদ্ধ, সেই যুদ্ধ একবার 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল, আপনাদের হয়তো স্মরণ আছে, এবং এখন যে যুদ্ধ সেই যুদ্ধ চলছে। এখন এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে তিনটে দিক আমাদের মাথায় রাখতে হবে এই যুদ্ধে। প্রথম যেটা সেটা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, সেই ভূমিকাটা স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মার্কিন যুক্তরাষ্ট্র আমরা জানি মধ্যপ্রাচ্যের রেসিডেন্ট পাওয়ার নয়, অর্থাৎ যে মধ্যপ্রাচ্যে অবস্থিত নয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা বৈশ্বিক শক্তি এবং একটা বৈশ্বিক শক্তি হিসেবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক শক্তি, মানে অভূতপূর্ব সামরিক শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র রাষ্ট্র আজ পর্যন্ত এখন অব্দি যার প্রায় বিশ্বের যে কোনো স্থানে আঘাত করার ক্ষমতা আছে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্য নীতি, সেই নীতিটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে একদিকে তারা একটা জোটের মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চিরকাল করেছে, এবং সেই জোটটাও কিন্তু খুব জটিল একটা জোট। একদিকে সেখানে তুরস্ক, কারণ তুরস্কের একদিকে তার একটা ইউরোপীয় সদস্য হওয়ার একটা বাসনা, তার ইউরোপীয় রাষ্ট্র হওয়ার একটা বাসনা, অন্যদিকে যে গালফ যে সমস্ত দেশগুলো, মূলত সৌদি আরেবিয়া, কিন্তু অন্যান্য যে গালফ দেশগুলো সেগুলো সেই দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে আঁতাত, সেই আঁতাতে বিভিন্ন সময় আমরা যদি ঐতিহাসিক ঠান্ডা যুদ্ধের মধ্যে দিয়েও দেখি তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের আঁতাতের মধ্যে ছিল। এবং তৃতীয় যেটা সেটা তো নিঃসন্দেহে ইসরায়েল। এবার ইসরায়েলের সঙ্গে যে সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই সম্পর্ক যে ঘনত্ব, তার যে গভীরতা এবং তার যে বিস্তৃতি, সেটা আমার মনে হয় যে সেটা প্রায় একেবারেই যাকে বলে তার অন্য কোনো উদাহরণ সেরকম আমরা খুঁজে পাবো না। এর পেছনে আরো অনেক কারণ আছে, সেই কারণগুলোর মধ্যে ঢুকলে আমার ভাষণটা দীর্ঘায়িত হয়ে যাবে, আর ক্লাসে পড়ালে একটা বাজে অভ্যেস হয়ে যায় অনেকক্ষণ বেশি কথা বলার। তো সুতরাং আমি সেটা করতে চাই না। সুতরাং যদি একটুখানি বিষয়গুলোকে মানে যাকে বলে একটু যদি সংক্ষেপে দেখি, তাহলে মূল কথাটা হচ্ছে এই যে যেটা আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা, সেই সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থার উপরে ইসরায়েলের যে যেটাকে বলা যেতে পারে ইনফ্লুয়েন্স, ইসরায়েলের যে ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু ভীষণ শক্তিশালী। অর্থাৎ রিপাবলিকান সরকারই হোক বা ডেমোক্রেটিক সরকার হোক, বিদেশ নীতি রূপায়ণের ক্ষেত্রে ইসরায়েলের যে লবি, সেই লবির কিন্তু একটা ধারাবাহিক যেটাকে বলে সেই শক্তি এবং তার যে যেটাকে বলে প্রসার, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। এবং আরেকটা দিক এই হাত ধরে যেটা আসে সেটা হচ্ছে যে ইসরায়েলের নিরাপত্তার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটাকে বলা যেতে পারে একটা ওপেন এন্ডেড কমিটমেন্ট আছে, অর্থাৎ যার মধ্যে কিন্তু কোনো রকম কোনো যেটাকে বলা যেতে পারে শর্ত নেই, অর্থাৎ শর্তহীন এক ধরনের দায়বদ্ধতা রয়েছে। এখন এই শর্তহীন দায়বদ্ধতার কারণ কি, সেই কারণের মধ্যে আমি যাচ্ছি না, তার পিছনে অনেক কারণ আছে, সেই কারণে যাওয়ার দরকার নেই। কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে এই যে যদি বিশ্বাসের নিরিখে আমরা বিচার করি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে বড় শক্তিশালী বিশ্বাসের ঘাঁটি মধ্যপ্রাচ্যে হচ্ছে ইসরায়েল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমর্থন, সেই সমর্থনের একটা ধারাবাহিকতা আছে। এবং আমরা যারা আন্তর্জাতিক রাজনীতিক চর্চা করি, আন্তর্জাতিক রাজনীতি চর্চার একটা মূল দিক কিন্তু এই ধারাবাহিকতা, যেটা সেই ধারাবাহিকতাটাকে স্মরণে
আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধে অনুপ্রবেশ এবং তার যে সহিংসতা এবং যে যুদ্ধের ধ্বংসলীলা, সেটাকে আমরা সমালোচনা করব, মানবিক দিক থেকে সমালোচনা করব, নৈতিক দিক থেকে সমালোচনা করব, আন্তর্জাতিক আইনের দিক থেকে সমালোচনা করব। কিন্তু যুদ্ধের ইতিহাসের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এর মধ্যে কোনো কিছু ব্যতিক্রমী নেই। অর্থাৎ কোনো শক্তিশালী ক্ষমতা তারা যদি মনে করে যে তাদের স্বার্থের ব্যাঘাত করছে এবং তাদের স্বার্থ রক্ষার জন্য তাকে যুদ্ধ করতে হবে, তাহলে ইতিহাসের সাক্ষ্য এই যে সেই ধরনের ক্ষমতা তারা যুদ্ধে লিপ্ত হয়েছে। অর্থাৎ শান্তিকে যদি বুঝতে হয়, শান্তিকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে প্রথমে শান্তিকে বুঝতে হবে। আর শান্তিকে বুঝতে গেলে যুদ্ধকে বাদ দিয়ে মানে কোনো বিকল্প নেই। যুদ্ধকে না বুঝলে শান্তিকে বোঝা যাবে না। ওই মুদ্রার এপিটোপিটের মতো, একদিকে যদি শান্তি হয় তাহলে আরেকদিকে যুদ্ধ। তো সুতরাং যুদ্ধের একটা ধারণা আমার মনে হয় এটা অত্যন্ত জরুরি। এখন যারা পৌর সমাজের কর্মী, যারা সুশীল সমাজের কর্মী, যারা যুদ্ধ বিরোধী আন্দোলনের সঙ্গে বহুদিন ধরে যুক্ত, তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে একটা স্বতন্ত্রতা আছে, এটা আমি স্বীকার করে নিচ্ছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যদি আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে যদি বিচার করি, তাহলে যুদ্ধের মধ্যে কোনো, যেটাকে আমরা মনে করি, কোনো ব্যতিক্রম কিছু নেই। যুদ্ধের সম্ভাবনা সবসময় থাকে। তো তাহলে প্রথম কথা হচ্ছে এই যে আমরা যদি মধ্যপ্রাচ্য দেখি, তাহলে দেখবো যে মধ্যপ্রাচ্যে তাহলে তিনটে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এক হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টিনের যে দ্বন্দ্ব, সেটা। দুই হচ্ছে যে এই দ্বন্দ্বটা কিন্তু শুধুমাত্র ইসরায়েল এবং প্যালেস্টিনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা সামগ্রিক ওই আঞ্চলিক যে রাজনীতি, সেই আঞ্চলিক রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই দ্বন্দ্বের প্রথম থেকেই কিন্তু বহিঃশক্তির একটা অংশগ্রহণ রয়েছে। অর্থাৎ বহিঃশক্তি যেগুলো, সেই শক্তিগুলো কিন্তু তারা কোনো না কোনো ভাবে এই দ্বন্দ্বের সাথে তারা সক্রিয়ভাবে লিপ্ত। তো আজকের দিকে, আজকের পৃথিবীতে যদি তাকাই, আমার মূল যেটাকে বলা যেতে পারে বক্তব্য হচ্ছে এই যে কতটা চারিত্রিক পরিবর্তন হয়েছে, কতটা চারিত্রিক পরিবর্তন হয়েছে, কতটা যেটাকে আমরা বলতে পারি যে এই যুদ্ধের, এই সংঘর্ষের, এই সহিংসতার কতটা ধাতুগত বা কতটা মূলগত পরিবর্তন হয়েছে। খুব একটা কিন্তু হয়নি। অর্থাৎ আমরা যদি আরব রাষ্ট্রগুলোকে দেখি, তাহলে আপনারা দেখবেন যে আরব রাষ্ট্রগুলো কোনোদিনই সেভাবে দেখতে গেলে এক হতে পারে। অর্থাৎ তাদের নিজেদের যে সম্পর্ক, সেই সম্পর্কে প্রচুর রাজনৈতিক ঘাত প্রতিঘাত রয়েছে, নিজেদের সম্পর্কের মধ্যে প্রচুর রাজনৈতিক জটিলতা রয়েছে। তারা যখন ইসরায়েলকে সমালোচনা করে, সেই সমালোচনার ধারাভাষ্যের মধ্যেও কিন্তু যেটাকে আমরা বলতে পারি কোনো একমুখিতা কিছু নেই, বা কোনো একমাত্রিক ঐক্যের সমালোচনা আমরা কিন্তু সেখানে দেখতে পাবো না। এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা যেটা আমার মনে হয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইরান এবং তুরস্ক, এই দুটো দেশ মধ্যপ্রাচ্যের যে রাজনীতি, সেই রাজনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তুরস্ক যদি আমরা দেখি, তুরস্ক এখন নেটোর অন্তর্ভুক্ত একটি রাষ্ট্র। নেটোর অন্তর্ভুক্ত রাষ্ট্র হিসেবে স্বাভাবিকভাবেই তুরস্কর যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা নেটোর সপক্ষে যাবে, অর্থাৎ নেটোর পক্ষেই যাবে। এবং আজকে দাঁড়িয়ে আপনারা যদি সংবাদপত্রে, সংবাদ মাধ্যম, বৈদ্যুতিন মাধ্যম, বিশেষ করে যেগুলো সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের আলোচনার উপরে যদি একটু দৃষ্টি দেন, তাহলে আপনারা দেখবেন যে আরব রাষ্ট্রগুলো তারা কিন্তু ইরানের পক্ষে নয়, এবং স্বাভাবিকভাবেই তারা ইরানের পক্ষে নয়, কারণ ইরানের যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাত অনেকটাই আরব রাষ্ট্রগুলোর ওপরেই পড়েছে। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে তুরস্ক তো সরাসরি অন্ততপক্ষে তিনটি ক্ষেত্রে ইরানের যে ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্র তারা প্রতিরোধ করেছে। যে ক্ষেপণাস্ত্রের মুখ ছিল সাইপ্রাসের দিকে। তো তাহলে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে যদি সামগ্রিক অঞ্চলে এইটা ভেবে নেওয়া যে যুদ্ধটা হচ্ছে মূলত পাকিস্তানকে কেন্দ্র করে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে, এটা নয়। এখানে প্যালেস্টাইনের ভূমিকাটা নগণ্য। যুদ্ধটা হচ্ছে তার কারণ ইসরায়েল যেটা মনে করে, সেটা হচ্ছে যে বেশ কিছু দেশ রয়েছে, এবং দেশের থেকেও গুরুত্বপূর্ণ এখানে বেশ কিছু গোষ্ঠী রয়েছে, যেগুলোকে ইংরেজিতে আমরা নন স্টেট অ্যাক্টরস বলি, অরাষ্ট্রীয়
যেগুলোকে আমরা একক বলে থাকি, যে তারা ইসরায়েলের যে অস্তিত্ব সেই অস্তিত্ব বিরোধী, এবং ইসরায়েলকে যদি তার নিরাপত্তাকে নিশ্চিত করতে হয় তাহলে এই যে শক্তিগুলো, এই শক্তিগুলোকে ইসরায়েলকে যেভাবেই কোনো না কোনো ভাবে উপড়ে ফেলতে হবে। এর মধ্যে হামাস, এর মধ্যে হেজবোল্লাহ, এই ধরনের যে গোষ্ঠী যেগুলোকে আমরা সাধারণত জঙ্গি গোষ্ঠী হিসেবেই বলে থাকি, তো এদের ভূমিকা তো রয়েছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে গোষ্ঠীগুলো, এরা কিন্তু গঠনগত দিক থেকে এরা স্বতন্ত্র, কিন্তু এদের যে কাজের ধারা, সেই কাজের ধারাটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো এরা নির্দিষ্ট দেশের সঙ্গে কিন্তু এদের একটা সম্পর্ক আছে। অর্থাৎ হেজবোল্লাহকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে হেজবোল্লাহ কিন্তু খুব পরিষ্কারভাবে ইরানের সঙ্গে, যাকে বলে আর কি, খুব একটা নিকট সম্পর্কের মধ্যে ছিল। এবং আয়াতুল্লাহ খামেনি উনি যে শুধুমাত্র ইরানের শীর্ষ নেতা ছিলেন তা তো নয়, ধর্মীয় দিক থেকেও তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ বা ভূমিকা ছিল বা পদ ছিল। তার ব্যবহারে উনি কিন্তু অনেকটাই হেজবোল্লাহকে নিয়ন্ত্রণ করতে পারতেন, অর্থাৎ তার কথা অনেকটা হেজবোল্লাহ শুনছে। হামাস যদি দেখি আমরা, হামাসের তো এই গত যুদ্ধ এবং গত 1 বছর ধরে ইসরায়েল যে কনফ্লিক্টটা চালিয়েছে, তারপরে হামাসের আর সেভাবে দেখতে গেলে শক্তি অবশিষ্ট নেই। কিন্তু শক্তি অবশিষ্ট না থাকলেও এটা সবার মানে মাথায় রাখা দরকার যে এই ধরনের গোষ্ঠী যেগুলো, এদের কিন্তু খুব বড় পরিকাঠামো দরকার লাগে না। অর্থাৎ অপেক্ষাকৃত ছোট পরিকাঠামো নিয়েও কিন্তু এরা আবার নতুন করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারে। এবং যতদিন পর্যন্ত প্যালেস্টাইনের যে ইস্যু, প্যালেস্টাইনের যে বিষয়টা, সেই বিষয়টা যতদিন অবধি জাগ্রত থাকবে, যতদিন অবধি প্যালেস্টাইনের ন্যায় হবে না, ততদিন পর্যন্ত কিন্তু বৈধতার অভাব এই গোষ্ঠীগুলো সম্ভবভাবে কিন্তু হবে না। অর্থাৎ বৈধতার প্রশ্নে যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখবো যে এই গোষ্ঠীগুলো কিন্তু কিছু কিছু সামাজিক ক্ষেত্রে, কিছু কিছু রাজনৈতিক ক্ষেত্রে এরা বৈধতা পাবে। এখন মূল কথাটা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা জানি যে চিরাচরিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন যাবৎ মধ্যপ্রাচ্যের যে শক্তি, মধ্যপ্রাচ্যের যে তেল, তার উপর মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভরশীল। কিন্তু এই পরিস্থিতির কিন্তু একটা পরিবর্তন হয়েছে, এবং আমি আপনাদের এই পরিবর্তনের দিকে একটু দৃষ্টি পড়াতে বলবো। সেই পরিবর্তনটা হচ্ছে এই, আজকে যদি আপনারা দেখেন, আমি মানে আজকে মানে শুধু 2026 বলছি না, গত 7-8 বছরের যদি পরিসংখ্যান নেন তাহলে আপনারা দেখবেন যে অত্যন্ত ধারাবাহিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটাকে আমরা বলতে পারি যে ডিপেন্ডেন্স, নির্ভরশীলতা, সেই মধ্যপ্রাচ্যের নির্ভরশীলতার যে পরিমাণ, সেই মধ্যপ্রাচ্যের নির্ভরশীলতার তেলের পরিমাণের সেটা কিন্তু অনেকটা কমে এসছে। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে যে এনার্জি ইউজ, সেই এনার্জি ইউজের যে প্রোফাইল, সেটা ধীরে ধীরে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন শেল গ্যাস বেশি ব্যবহার হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং এই যে শেল গ্যাসের ব্যবহার, তার মানে প্রাকৃতিক গ্যাস, সেটাকে ব্যবহার করার যে একটা প্রবণতা, এর ফলে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের উপরে, মধ্যপ্রাচ্যের যে তৈল ভান্ডার, তার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা অনেকটা কমে গেছে। আমি একটা উদাহরণ দিই। আপনারা জানেন যে ইরান যে স্টেট অফ হরমুজ, সেই খাড়িটাকে বন্ধ করে দিয়েছে। এখন এই যে খাড়িটা বন্ধ করে দিয়েছে, এতে কত শতাংশ, বিশেষ করে আমরা যদি তেলের হিসেবটা করি তাহলে কত শতাংশ তেল বা কত শতাংশ তৈল সরবরাহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিঘ্নিত হয়েছে? 2.5%। সেখানে যদি চীন দেখি আমরা 31%, ভারত প্রায় 20%, জাপান প্রায় 14%। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজের খাড়িটা বন্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আজকে আর বিশাল খুব একটা ক্ষতি নেই, বা যেটাকে আমি বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে খুব বড় ভাবে, যেভাবে যদি আমরা যদি দেখি যে কমার্শিয়ালি, বাণিজ্যিক দিক থেকে যদি আমরা দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ক্ষতির পরিমাণ কম। এখন এর ফলে স্বাভাবিকভাবেই
একটা অত্যন্ত বিপদ শক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে তারা অনেক বেশি শক্তিশালী এবং বলিয়ান হয়ে ওঠে। অর্থাৎ আমার নির্ভরশীলতা যত কম, আমার আমার স্বেচ্ছা ক্ষমতা তার মাত্রা ততোধিক বৃদ্ধি পায়। এটা স্বাভাবিক। আমার নির্ভরশীলতার মাত্রা যদি বেশি হয়, তাহলে আমার মধ্যে এক ধরনের, যেটাকে আমরা ইংরেজিতে বলবো ডিসিপ্লিন, এক ধরনের যেটাকে আমরা বলতে পারি অন্যান্য রাষ্ট্রের প্রতি নির্ভরশীলতা, সেইটা কিন্তু আচরণকে অনেকটা নিয়ন্ত্রণ করে। কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে যদি আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিবর্তনের হাত ধরে সেই নির্ভরশীলতার জায়গাটা মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে অনেকটা কমে গিয়েছে, এবং তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আগে যেটা করতে দুবার হয়তো চিন্তা করত, আজ কিন্তু অনেক সহজেই সেই ধরনের, যেটাকে আমি বলবো যে ক্রিয়া বা সেই ধরনের নীতি অনেক সহজেই তারা গ্রহণ করে। এবং যুদ্ধের দিকে যদি তাকায়, আরেকটা জিনিস আমার মনে হয় যে যেটা গণমাধ্যমের সঙ্গে একেবারে সরাসরি যুক্ত, এবং এমনিতেই আমাদের তো একটা শর্ট মেমোরির একটা সমস্যা রয়েছে যে আমরা এতটাই সংবাদ মাধ্যম নির্ভর, এবং এখন বৈদ্যুতিন মাধ্যম এতটাই নির্ভর যে আমাদের যে যুদ্ধের, যেটাকে আমরা বলবো যে মেমোরি, সেই যুদ্ধের স্মৃতিটাও কিন্তু ক্ষণিকের হয়ে যাচ্ছে ধীরে ধীরে। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আজকের পৃথিবীর একমাত্র যুদ্ধ নয়। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেও যুদ্ধ চলছে, এবং সেই যুদ্ধটা অনেক বছর ধরে চলছে। যে কোনো দীর্ঘ যুদ্ধ তার একটা স্বাভাবিকভাবেই একটা ওঠানামা থাকে, কিন্তু আমরা যদি সহিংসতার যদি আমরা বিচার করি, সহিংসতার মাত্রায় যদি বিচার করি, তো তাহলে স্বাভাবিকভাবেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ, সেটা একটা অত্যন্ত বড় যুদ্ধ। আর এখানেও আমরা দেখবো যে দুটো যে প্রতর্ক, দুটো যে আখ্যান, সেই দুটো প্রতর্ক, দুটো আখ্যান, সেটা একেবারেই পরস্পর বিরোধী। অর্থাৎ রাশিয়া যেভাবে ইউক্রেনকে দেখে, রাশিয়ার ইউক্রেনের প্রতি যে দাবি, আর ইউক্রেনের যে ধারাভাষ্য, সেটা স্বাভাবিকভাবেই সেটার মধ্যে একটা ঘাত প্রতিঘাত আছে। কিন্তু এটা বলে আমাকে সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে এখানেও কিন্তু একটা বহুমাত্রিকতা রয়েছে। অর্থাৎ ইউক্রেনের একটা ধারাভাষ্য নেই, রাশিয়ার একটা ধারাভাষ্য নেই, অনেক ধরনের ধারাভাষ্য রয়েছে। কিন্তু মূল জায়গা যেটা ভূ রাজনৈতিক দিক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে নেটো যত শক্তিশালী হয়েছে, নেটোর বৃদ্ধি যত হয়েছে, স্বাভাবিকভাবেই রাশিয়ার যে ভীতি, তার যে নিরাপত্তাহীনতা, সেটা বৃদ্ধি পেয়েছে। এবং একটা বড় রাষ্ট্র সে যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে তার একটা রাস্তা যেটা খোলা থাকে, সেটা হচ্ছে যুদ্ধ। সেটা মানে যেটাকে বলা যেতে পারে অবশ্যম্ভাবী তা নয়, কিন্তু এটা একটা অন্যতম বিকল্প রাস্তা। কারণ যুদ্ধ আমরা জানি, এটা শুধু একটা বৈদেশিক নীতির মাত্রা নয়, যুদ্ধ কিন্তু অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও তার অনেক সদর্থক ভূমিকা আছে। একটা দেশে যুদ্ধ হলে অভ্যন্তরের রাজনৈতিক যে বিরোধ, যে বিবাদ, সেগুলো অনেক সময় আমরা দেখি সেটা কমে আসে। কারণ মানুষ মনে করে আমার দেশ এখন যুদ্ধ করছে, আমাদের নিজেদের মধ্যে যে হানাহানি, আমাদের নিজেদের মধ্যে যে ঝগড়া, সেগুলো আপাতত আমরা বন্ধ রাখি। আগে শত্রুর মোকাবিলা করি, তারপরে নিজেদের মধ্যে যে ব্যবধান রয়েছে, নিজেদের মধ্যে যে যেটাকে বলা যেতে পারে যে ধরনের সমস্যা রয়েছে, সেগুলোকে মিটিয়ে ফেলা যেতে পারে। তো যাই হোক, যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু অবিরামভাবে চলে আসছে। কিন্তু আমরা কতটা আজকের দিনে সেই যুদ্ধের খবর রাখি? 3 বছর আগে যতটা খবর রাখতাম ততটা রাখি কি? স্বাভাবিকভাবে সেটা রাখি না, তার কারণ আজকের যুদ্ধটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এগুলো তো হচ্ছে জাতি রাষ্ট্রের যুদ্ধ, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি আন্তর্জাতিক আইনে স্বীকৃত দুটো দেশের মধ্যে লড়াই, দুটো দেশের মধ্যে যুদ্ধ। কিন্তু পৃথিবীর বহু জায়গায় অভ্যন্তরীণ যুদ্ধ সমান তালে চলছে। সাউথ সুদান দেখুন, মায়ানমার দেখুন, বেশি দূরে যেতে হবে না, আফ্রিকার কঙ্গো প্রদেশে দেখুন, সাহেল অঞ্চল যেটাকে বলে সেখানে দেখুন, এই সমস্ত দেশে বহু দিন ধরে, দীর্ঘ সময় ধরে কিন্তু অভ্যন্তরীণ যুদ্ধ চলছে। অবশ্যই
জাতি রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ এবং অভ্যন্তরীণ যুদ্ধ, তার একটা গুণগত পার্থক্য আছে, কারণের পার্থক্য আছে। জাতিগত যুদ্ধ সাধারণত দুটো জাতি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয় যখন নয় নিরাপত্তা, নয়তো কোনো না কোনো ভাবে, যেটাকে আমরা বলতে পারি সুরক্ষাকে কেন্দ্র করে দুটো দেশ বিবাদে জড়িয়ে পড়ে বা বিবাদে লিপ্ত হয়ে যায়। আর অভ্যন্তরীণ যুদ্ধ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে এগুলো সবই কিন্তু বৈধতার অভাবের যুদ্ধ। অর্থাৎ যে সরকার রয়েছে সেই সরকারের বৈধতার অভাব। সেই সরকার হয়তো একটা অঞ্চলকে নিয়ন্ত্রণ রাখতে পারে, কিন্তু অন্যান্য অঞ্চল যদি আমরা দেখি সেখানে সেই সরকারের নিয়ন্ত্রণ নেই। স্বাভাবিকভাবেই সেই দেশগুলোর ভিতরে যারা সরকার বিরোধী তারা সহিংসতা অনেক সহজে গ্রহণ করতে পারে। এর পেছনেও অনেক লম্বা ইতিহাস রয়েছে, এবং এইগুলো ইতিহাসগুলোকে নিয়ে যদি মানে ব্যাখ্যা বর্ণনা করতে চাই, তাহলে মানে বলাটা অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে, এবং আমার মূল উদ্দেশ্য যেটা সেটাও সেভাবে দেখতে গেলে ঠিক থাকবে না। তাহলে মূল কথাটা হচ্ছে এই যে আজকের যে যুদ্ধ, সেই যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটা হচ্ছে এই যে যুদ্ধের প্রকৃতিগত একটা যেটাকে বলা যেতে পারে পরিবর্তন হয়ে গেছে। এবার এই যে যুদ্ধের প্রকৃতিগত পরিবর্তন, তার মানে হচ্ছে এই যে আজকের দিনে খুব সহজে, যেটাকে আমরা বলবো যে গ্রাউন্ড ফোর্স ব্যবহার করে, সৈন্য ব্যবহার করে যে যুদ্ধ, সেটা খুব একটা দেখতে পাই না। অবশ্য ইউক্রেন বা রাশিয়ার যুদ্ধ যদি দেখি, সেখানে আমরা তো দেখতেই পাচ্ছি যে সেখানে রীতিমতো যুদ্ধ, যেটাকে বলা যেতে পারে প্রথাগত যুদ্ধই হচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু এখনো প্রযুক্তির যুদ্ধ চলছে, ক্ষেপণাস্ত্রের যুদ্ধ চলছে, ড্রোনের যুদ্ধ চলছে, উচ্চ প্রযুক্তি এবং যেটাকে আমরা বলবো যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে যে অস্ত্রশস্ত্র নির্মাণ হচ্ছে এবং তা পরিচালিত হচ্ছে, তার দ্বারা পরিচালিত যুদ্ধ হচ্ছে। এখন এই যুদ্ধটা তো একটা নতুন ধরনের যুদ্ধ, এই যুদ্ধের বড় ইতিহাস নেই, এবং এই যুদ্ধের দীর্ঘ বড় ইতিহাস এখনো লেখা হয়নি। অর্থাৎ প্রযুক্তির পরিবর্তনের হাত ধরে যুদ্ধের প্রকৃতিরও একটা পরিবর্তন, সেটা ইতিহাসেরই ধারা। অর্থাৎ যারা মানে ইতিহাস পড়েন, যারা মিলিটারি হিস্ট্রি বিশেষ করে পড়েছেন, তারা দেখবেন যে প্রযুক্তির সঙ্গে যুদ্ধের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, একেবারে যেটাকে আমরা বলে থাকি যে জৈবিক একটা সম্পর্ক রয়েছে। তো এই নতুন যুদ্ধের কতগুলো দিক রয়েছে। একটা হচ্ছে যে নতুন যুদ্ধের সুবিধার দিক হচ্ছে তার প্রিসিশন, অর্থাৎ একটা সুনির্দিষ্ট লক্ষ্যে এই অস্ত্রগুলো আঘাত করতে পারে। কিন্তু তার একটা অসুবিধা হচ্ছে এই যে সুনির্দিষ্ট লক্ষ্যটা কি হবে সেটা তো প্রযুক্তি ঠিক করে দেবে না, সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। অর্থাৎ কোথায় সে আঘাত হানবে সেটা তো প্রযুক্তি নির্ভর নয়, তাকে যেভাবে প্রোগ্রাম করবেন সে সেখানেই আঘাত হানবে। এবার যে প্রোগ্রাম করা অস্ত্রটাকে, সেটা একটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক, যেটাকে আমরা বলবো যে সিদ্ধান্ত। তো এই পরিপ্রেক্ষিতে আমার মূল যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে এই যে যুদ্ধের প্রবণতা যদি আমাদের বুঝতে হয় যে কেন আজকে এত যুদ্ধ, তাহলে পাঁচটা আমার যেটাকে বলে যে আমার সূত্র আছে, সেই পাঁচটা সূত্রকে আমি খুব বেশি সময় না নিয়ে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। তো আমার প্রথম বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে দেখুন, যুদ্ধ তখনই হয় যখন আন্তর্জাতিক ব্যবস্থা যেটা থাকে, সেই আন্তর্জাতিক ব্যবস্থার দিকটা নড়বড়ে হয়ে যায়। তো তাহলে আমার প্রথম যে কথা সেটা হচ্ছে এই যে আমরা বহুদিন যাবত একটা উদারনৈতিক আন্তর্জাতিক ব্যবস্থায় অবস্থিত। এবার এই যে উদারনৈতিক আন্তর্জাতিক ব্যবস্থা, এর দুটো তিনটে স্তম্ভ ছিল বা আছে। তার মধ্যে প্রথম হচ্ছে এই যে গণতন্ত্রের প্রতি বিশ্বাস, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মুক্ত বাণিজ্য নীতি, এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে আইনের শাসনের উপর বিশ্বাস। এইগুলোকেই মূল স্তম্ভ হিসেবে আমরা ধরব। কিন্তু যেটা আজকের পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে কতিপয় দেশ নয়, বহু দেশই কিন্তু এই যে স্তম্ভগুলো, এই স্তম্ভগুলোর পিছনে যে নীতিমান বা এই স্তম্ভগুলোর পিছনে যে মূল্যবোধ, সেগুলোকে কিন্তু কঠোর সমালোচনার সম্মুখে দাঁড় করিয়েছে। এবার এই সমালোচনাগুলো বিভিন্ন ধরনের। চীন বা ভারতবর্ষের সমালোচনা এক ধরনের, আবার পাশ্চাত্য দেশ, যে দেশগুলো এই ব্যবস্থার ভিত্তি ছিল, তাদের ভিতর থেকে একটা
অন্য সমালোচনা ধীরে ধীরে কিন্তু উঠে আসছে। এবং এর ফল যদি আমরা দেখি, ফল হচ্ছে এই যে আজ থেকে 10 বছর আগেও যে বৈধতা আন্তর্জাতিক ব্যবস্থা ছিল, আজকে কিন্তু সেই বৈধতা নেই, অর্থাৎ ক্রমশ সেটা দুর্বল হয়ে যাচ্ছে। এবং এটা দুর্বল হচ্ছে এর যে কারণ, সেই কারণটার মধ্যে একটা আপাত বিরোধিতা আছে, সেটা অনেক সময় আমরা ভুলে যাই। কোন সময় এই ব্যবস্থাটা শক্তিশালী ছিল? এই ব্যবস্থাটা শক্তিশালী ছিল 1990 অব্দি, যখন এই উদারনৈতিক ব্যবস্থার ধরে রেখেছিল ইউরোপিয়ান কমিউনিটি, অবভিয়াসলি নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান। পরবর্তীকালে 1990 এর পর যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল এবং সমাজতন্ত্রের পতন হলো, তখন সারা বিশ্বব্যাপী উদারনৈতিক ব্যবস্থার যে বিস্তৃতি, তার ফলে এই ব্যবস্থার নেতৃত্বে কে আসবে, এই ব্যবস্থাতে যারা অলরেডি অনেক বেশি সুযোগ সুবিধা নিয়েছে এবং পরে যারা অংশগ্রহণ করছে তাদের স্বার্থে ঘাত প্রতিঘাত, এই বিষয়গুলো অনেক শক্তিশালী ভাবে সামনে এসে দাঁড়ায়। আগে তো এটা ছিল না। এবং তার ফলে এই সংকটের সূত্রটা কিন্তু 1990 এর হাত ধরে। ফুকুয়ামা মনে করেছিলেন 1990 এর পরে ইতিহাস সমাপ্ত হবে, এবং তার ঐতিহাসিক ধরনের মূল ধারণাটা তো এটাই ছিল যে উনি মনে করেছিলেন যে ইতিহাস হচ্ছে একটা ভাবাদর্শের খেলা, উদারনৈতিক গণতন্ত্রের আর কোনো বিকল্প নেই, উদারনৈতিক গণতন্ত্র আদর্শের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় সম্পূর্ণভাবে জয়ী হয়েছে। এবং এই যে ধারণা, এই ধারণাটাকে যদি আমরা সামনে ধরে এগোই, তাহলে আমরা কি দেখবো যে এই আশাবাদ সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছে, অর্থাৎ আশাবাদের বিপরীত অবস্থায় আমরা এখন দাঁড়িয়েছি। ব্যবস্থাটা ভেঙে পড়েনি, ব্যবস্থাটা ভেঙে পড়েনি তার কারণ হচ্ছে যে উদারনৈতিক ব্যবস্থাটা 1945-এ শুরু গঠিত হয়নি। এই উদারনৈতিক ব্যবস্থাটা 250 বছরের পুরনো। এর পিছনের যে মূল ধারণাগুলো, সেই মূল ধারণাগুলো এখনো টিকে আছে। জাতিরাষ্ট্র, সার্বভৌমত্ব, আধুনিকতা, এই ধারণাগুলো এখনো বর্জিত হয়নি। কিন্তু কোথাও একটা এই ব্যবস্থার মধ্যে ধাতুগত কতগুলো বিরোধ দেখা দিচ্ছে, কতগুলো সমালোচনা উঠে আসছে, যে সমালোচনাগুলো এই ব্যবস্থাটাকে অন্তঃশ্বাস শূন্য করে তুলছে। আমরা কি তাহলে একটা অন্য ব্যবস্থার দিকে যাব? এই প্রশ্নের উত্তর বা মীমাংসা দেওয়ার সময় এখনো আসেনি। দ্বিতীয় যে দিকটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে যে আমরা যদি আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস দেখি, তো তাহলে এই কথাটা আপনাদের শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক মূলত বৃহৎ শক্তির সম্পর্ক। বৃহৎ শক্তি কি করে তাই নিয়েই আন্তর্জাতিক সম্পর্ক। ছোট শক্তিগুলো থাকে, তাদের আমি গুরুত্বহীন বলছি না, কিন্তু তাদের স্বাধীন প্রভাব আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে না। তো এই যে একটা, যেটাকে আমরা বলতে পারি প্রভাবশালী বড় বৃহৎ শক্তি, এই প্রভাবশালী বৃহৎ শক্তিগুলো কখনোই কিন্তু চিরন্তন আধিপত্য বজায় রাখতে পারে না। অর্থাৎ সেই এথেন্স এবং স্পার্টার যুদ্ধ, এখান থেকে পেলোপনেসিয়ান ওয়ার এবং বিখ্যাত মিলিয়ন ডায়ালগ, সেই মিলিয়ন ডায়ালগে যেখানে খুব পরিষ্কারভাবে তুকিডিডিসের যেখানে লেখা আর কি, যে বড় রাষ্ট্রগুলো তারা যেটা করতে পারে করে, ছোট রাষ্ট্রগুলো তাদের যেটা সহ্য করতে হয় তাদের সহ্য করতে তারা বাধ্য। এই যে ধারণা, এই ধারণাটা কিন্তু ধারাবাহিকভাবে চলে এসেছে। এবং ক্ষমতার যেটাকে আমরা বলি যে একটা স্বাভাবিকভাবে ক্ষমতার যেটাকে একটা মানে এটা ইংরেজি শব্দটাকেই ব্যবহার করি, যে ক্ষমতার যে একটা ট্রানজিশনের একটা তত্ত্ব আছে, ক্ষমতার প্রতিসরণের একটা তত্ত্ব আছে, এবং এই তত্ত্ব অনুযায়ী দুটো চলের উপরে নির্ভর করে যে ক্ষমতার প্রকৃতি কিরকম হবে। চল মানে ভেরিয়েবল, তার মধ্যে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে এই যে ধরুন আজকে একটা দেশ আধিপত্যশীল, আজকে একটা দেশ সব থেকে বেশি শক্তিশালী, তার শক্তি নির্ভর করবে তার অর্থনৈতিক বৃদ্ধি বা বিশেষ করে তার শিল্প বৃদ্ধির হারের উপর। যতদিন পর্যন্ত তার ওই অর্থনৈতিক বৃদ্ধির হার এবং শিল্প বৃদ্ধির হারটা তাকে বৃহৎ শক্তি, সর্ববৃহৎ শক্তি হিসেবে টিকিয়ে রাখতে পারবে, ততদিন অবধি তার কোনো চিন্তা নেই। কিন্তু তার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী যা বা সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী যে রাষ্ট্র, এটাই ইতিহাসের সাক্ষ্য, একটা
একটা সময় আসবে যখন তার যে অর্থনৈতিক বৃদ্ধির হার সেটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে আধিপত্যশীল রাষ্ট্রের সঙ্গে তার ব্যবধান আর নেই, অর্থাৎ ব্যবধান প্রায় সম্পূর্ণ মুছে গিয়েছে। এইটাকেই আমরা ওই প্রতিশোধনের মুহূর্ত বলবো, বা মোমেন্ট অফ প্যারিটি, মোমেন্ট অফ ট্রানজিশন বলে মনে করব। কিন্তু পরিবর্তনটা কি সহিংস হতেই হবে? এখানেও তো ইতিহাস যদি দেখি তাহলে দেখব যে 1945-এ ব্রিটেনের হাত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদল হল। ব্রিটেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো যুদ্ধ হয়নি, খুব সহজেই মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের জায়গাটা দখল করে নিয়েছে। যে প্রতিষ্ঠানগুলো ব্রিটেন তৈরি করেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে কালোপযোগী করে পুনর্নির্মিত করতে হয়েছিল, সেই কাজটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল। আজকের পৃথিবীটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে আরেকটা পাওয়ার ট্রানজিশনের অবস্থার মধ্যে আমরা আছি, চীনের উত্থান। কিন্তু আমি চীনের উত্থান নিয়ে একটাই কথা বলবো, এবং সেই কথাটা হচ্ছে এই, আমি চাই আপনারা একটুখানি এখানে মানে গুরুত্ব দিয়ে এটা একটু বুঝুন যে এই যে আজকে এতদিন যুদ্ধ চলছে, চীনের ভূমিকা কি? এর আগে 12 দিনের যে যুদ্ধ হয়েছে, চীনের ভূমিকা কি? নিস্তব্ধতা। এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে চীন যতক্ষণ পর্যন্ত একটা যুদ্ধ সরাসরি ভাবে তার স্বার্থকে ব্যাহত করছে, ততক্ষণ অবধি চীন কিন্তু আজকের যে আন্তর্জাতিক ব্যবস্থা, সেই আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো সক্রিয় ভূমিকা গ্রহণ করবে। এখন এর থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হয়ে আসে, সেটা হচ্ছে যে যে সমস্ত উচ্চাকাঙ্ক্ষা সম্পূর্ণ দেশ রয়েছে তারা কোন ধরনের ইঙ্গিত চীনের থেকে পাচ্ছে? তারা কি চীনকে ভরসা করবে? ভবিষ্যতে বলে দেবে। কিন্তু সম্ভাবনা যেটা, এটাই আমার মানে মূল বক্তব্য, সম্ভাবনা হচ্ছে যে যদি পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা সহিংস হবে না। তার কারণ চীনকে যদি আপনি দেখেন, চীনের শক্তি বৃদ্ধি হলো কিভাবে? খোলা বাজার অর্থনীতির মধ্যে দিয়ে। আজকে যদি একটা কোনো দেশ আপনি দেখাতে চান যে সব থেকে বেশি যেটাকে আমরা বলি বিশ্বায়নের সপক্ষে, সেটা চীন। চীন চায় অবাধ বাণিজ্য, চীন প্রোটেকশনিজমের বিরুদ্ধে, সমস্ত রকমের যে ট্যারিফিকেশন, এই যে শুল্কের প্রাচীর তৈরি করা, তার বিরুদ্ধে। কারণ চীনের অর্থনীতিটাই বহির্মুখী অর্থনীতি। চীনের বৃদ্ধি আর ভারতের বৃদ্ধির মধ্যে একটা ধাতুগত পরিবর্তন আছে। চীন তার যে ব্যাপক অর্থনৈতিক বৃদ্ধি, এবং প্রায় 30 বছর ধরে চীন সেই বৃদ্ধিটাকে ধরে রাখতে পেরেছিল, সেই বৃদ্ধি চীনের নিজস্ব বাজারে তৈরি করা বৃদ্ধি নয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে তৈরি করা সমৃদ্ধি। তো সেই ব্যবসা বাণিজ্য তৈরি করে বা ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে সৃষ্ট যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধিকে কোনোভাবেই চীন নষ্ট করে দিতে চায় না। তো তার চীন উন্মুক্ততার সমর্থক। তো সুতরাং আমরা যদি ক্ষমতার প্রতিসরণের তত্ত্ব দিয়ে যদি বিচার করি, তাহলে আমাদের এটাকে মাথায় রাখতে হবে, ছোট যুদ্ধ হবে, বড় যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম। এটাই হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় যে বিষয়টার দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যেটা আমার কাছে মনে হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আজকের রাজনীতিতে বা আজকের আন্তর্জাতিক ব্যবস্থায় আমাদের যে অভ্যন্তরীণ রাজনীতি, সেই অভ্যন্তরীণ রাজনীতিতে একটা বড় পালাবদল হয়েছে, একটা পরিবর্তন এসেছে। প্রথম যেটা, সেটা হচ্ছে যে বিশ্ব রাজনীতিতে দক্ষিণপন্থা সাধারণভাবে শক্তিশালী হয়েছে, এটা এক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে জনপ্রিয়তাবাদের উত্থান। এবার এই যে জনপ্রিয়তাবাদের উত্থান, এই জনপ্রিয়তাবাদকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু একটা বিষয় এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যারা জনপ্রিয়তাবাদী তারা সমর্থনটা আদায় করেন কিভাবে। জনসমর্থন তো আদায় করতে হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় তারা সমর্থন আদায় করেন কিভাবে। তো এরা প্রত্যেকেই অত্যন্ত নিপুণ গণসঞ্চালক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ তাদের সঞ্চালন ক্ষমতা অত্যন্ত, সেটাকে আমরা বলতে পারি শক্তিশালী। কিন্তু দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে কোথাও না কোথাও এরা
এটা দেখাতে পারছে আর কি, যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে এতদিন আমরা আছি, বিশেষত বিশ্বায়নের যে অর্থনৈতিক ব্যবস্থা, কোথাও একটা সেই অর্থনৈতিক ব্যবস্থার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পালন হয়, এবং এই যে প্রতিশ্রুতি পালন হয়নি, এই পরিষেবাও কিন্তু একটু অন্য ধরনের। অর্থাৎ স্বাভাবিকভাবেই যদি বামপন্থী তাত্ত্বিকদের আপনারা দেখেন, আপনারা পিকেটি পড়ুন, আপনারা স্টিগলিসের কাজ পড়ুন, স্বাভাবিকভাবেই তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে যে বিশ্বায়নের মধ্যে দিয়ে ধনী দরিদ্রের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য বেড়েছে। কিন্তু ঘটনাটা এত সরলীকৃত নয়, এটা অনেক জটিল। এবং জটিলতাটা হচ্ছে এইখানে যে পাশ্চাত্য দেশে যদি, যেটাকে আমরা বলবো যে বিশ্বায়নের যদি প্রভাব আমরা দেখি, তাহলে আমরা কি দেখবো? আমরা দেখবো যে পাশ্চাত্য দেশের শ্বেতাঙ্গ শ্রমিক শ্রেণী যারা, ধীরে ধীরে তাদের ক্ষমতা কমে এসছে, এবং তাদের তো একটা সামাজিক স্বীকৃতি ছিল, তাদের একটা, যেটাকে আমরা বলে থাকি আত্মমর্যাদা বা গরিমা, সেই আত্মমর্যাদা গরিমার প্রশ্নে তারা কখনোই কোনো বড়, যেটাকে আমরা বলতে পারি, চ্যালেঞ্জের সম্মুখীন হয়নি। কিন্তু অর্থনৈতিক দিক থেকে তারা ধীরে ধীরে দুর্বল হয়েছে, এবং এই যে দুর্বল হওয়া, স্বাভাবিকভাবেই যখন এরকম একটা পরিস্থিতি হয়, তখন একটা, যেটাকে আমরা ইংরেজিতে বলি আদার, তখন কাউকে একটা দায়ী করার একটা প্রবণতা রাজনীতিতে স্বাভাবিকভাবে চলে আসে, এবং অভিবাসনের স্থানটা এখানে, অর্থাৎ যারা মূলত বাইরে থেকে এসছেন, মাইগ্রেশনের মধ্যে দিয়ে এসছেন, অভিবাসনের মধ্যে দিয়ে এসছেন, সেই যে, যেটাকে আমরা বলতে পারি যে জনগোষ্ঠী, ইউরোপেই হোক বা মার্কিন যুক্তরাষ্ট্রেই হোক, রাগটা গিয়ে পড়েছে সেই জনগোষ্ঠীর উপরে। অর্থাৎ ইউরোপের যে অর্থনৈতিক সমৃদ্ধি আগের থেকে কমে গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রীবৃদ্ধি আগের থেকে হ্রাসপ্রাপ্ত হয়েছে, এর দায়টা ধীরে ধীরে চাপিয়ে দেওয়া হচ্ছে এই জনগোষ্ঠীর। এবং মূল কথা যেটা বারবার বলা হচ্ছে, সেটা হচ্ছে এই যে আমাদের একটা নতুন ধরনের রাজনীতি দরকার। কি ধরনের রাজনীতি? যে রাজনীতি, এই যে বিশ্বায়নের রাজনীতি, সেই বিশ্বায়নের রাজনীতিটাকে প্রতিহত করবে। এবং বিশ্বায়নের রাজনীতিটাকে প্রতিহত করবে কেন? তার যুক্তিটা হচ্ছে এই, ধনী দরিদ্রের ব্যবধান নয়, যুক্তিটা হচ্ছে এই যে বিশ্বায়ন যে সমর্থনের ভিত্তি তৈরি করেছিল, অর্থাৎ মেধা এবং যাদের মধ্যে মেধা নেই বা মেধাহীনতা, এই যে ব্যবধান, এই ব্যবধানটা কৌমের শক্তিকে ধীরে ধীরে ক্ষুণ্ণ করে, গোষ্ঠী বা কৌম বা সম্প্রদায়ের শক্তিটাকে ধীরে ধীরে কমিয়ে ফেলে, এবং তার ফলে আলটিমেটলি অবশেষে কি হয়, যে একটা রাষ্ট্রের যে জাতীয়তা, সেটা অন্তঃসার শূন্য হয়ে যায়। তাহলে এই নতুন রাজনীতিতে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই জনপ্রিয়তাবাদী রাজনীতি, এটা ঝুঁকির রাজনীতি। আপনি যদি ঝুঁকি না নেন, তাহলে আপনি জনপ্রিয়তাবাদী হবেন না। এবং এর ফল যেটা, তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে অনেক ক্ষেত্রে ট্রাম্পের মতো যারা জননেতা, মানে ট্রাম্পের মতো নেতা যারা, তো তাদের ক্ষেত্রে স্বাভাবিক রাজনৈতিক, যেটাকে আমরা বলতে পারি যে জনসংস্কৃতি, সেই স্বাভাবিক রাজনৈতিক বোধ, স্বাভাবিক রাজনৈতিক সংবেদনশীলতা, স্বাভাবিক রাজনৈতিক চিন্তা ভাবনা আশা করাটাই সম্পূর্ণভাবে ভ্রান্ত। কারণ এটা তার ভিত্তি নয়। ট্রাম্পকে এমন একটা কিছু করতে হবে যেটা প্রথাগত রাজনীতির বাইরে, কারণ প্রথাগত রাজনীতি তো এতকাল তার যা কাজ সেটা করেছে, এবং সেই কাজের ফলে অনেক বড় বড় জায়গায় আমরা দেখছি শূন্যতা তৈরি হয়ে আছে, অর্থাৎ একটা সমস্যা তৈরি হয়ে আছে। তো সুতরাং সম্পূর্ণভাবে এটা সফল হয়নি। চতুর্থ যে জায়গাটায় আমি আসবো, সেটা হচ্ছে এই যে আজকের পৃথিবী, যেটা আমি অনেকটা বলেছি, সেটা হচ্ছে যে প্রযুক্তির একটা বিপ্লব ঘটে গিয়েছে, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যে বিশাল বিপ্লব, সেই বিশাল বিপ্লব, এটার যে ইম্প্যাক্ট, এটার যে প্রভাব, সেটা শুধুমাত্র রাজনীতিতে সীমাবদ্ধ নয়, অর্থনীতিতে তার ব্যাপক, যেটাকে বলা যেতে পারে, প্রভাব রয়েছে।
সামাজিকতায় তার ব্যাপক প্রভাব রয়েছে, এবং অর্থনীতির দিকে যদি আমরা তাকাই, দুটো দিক এক হয়ে আসছে। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, আর অন্যদিকে গিগ ইকোনমিক যে প্রবণতা, অর্থাৎ এমন একটা অর্থনীতি যেটাকে আর আপনারা সংগঠিত অসংগঠিত এই ভাগ করতে পারেন। গিগ ইকোনমি দুটোর মাঝখানে ফাটলের মধ্যে দিয়ে গলে যাওয়া এক ধরনের অর্থনীতি। তো এর ফল যেটা, যে মানুষের মধ্যে অর্থনৈতিক ভীতি, মানুষের মধ্যে সামাজিক, যেটাকে আমি বলবো দূরত্ব, এই অর্থনৈতিক ভীতি এবং সামাজিক দূরত্ব, এখানেই কিন্তু সহিংসতা ধীরে ধীরে বাধা পায়, যেটাকে বলে বাধা পায়। এবং রাজনৈতিক, যেটাকে আমরা বলতে পারি যে নতুন ধরনের আদর্শ, যে আদর্শগুলো কিন্তু খুব সুশীল আদর্শ নয়, যে আদর্শগুলোর পরিভাষা যথেষ্ট, যেটাকে আমরা বলতে পারি কট্টর এবং কর্কশ, সেই ধরনের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু ধীরে ধীরে বাধা পায়। এখন এই যে রাজনীতি, এই রাজনীতির পিছনে এই প্রযুক্তির একটা বিরাট প্রভাব রয়েছে। এবং প্রযুক্তির ফলে যেটা হয়, প্রযুক্তির তো একটা নিরপেক্ষতা আছে, প্রযুক্তি একটা মাধ্যম, প্রযুক্তিকে আপনি দায়ী করতে পারেন না। প্রযুক্তির ধারাভাষ্যটাই হচ্ছে মূল কথা। একদিকে সেটা যেরকম জনসাধারণকে শক্তিশালী করতে পারে, আবার অন্যদিকে জনসাধারণকে খণ্ডিত করতে পারে। এত দ্রুত নানা ধরনের খবর, সেখানে তথ্য যাচাইয়ের কোনো সম্ভাবনা নেই, এত দ্রুত খবর ছড়িয়ে দিতে পারে যে রাজনৈতিক, সামাজিক কোন রকম নিয়ন্ত্রণ রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তো এই পরিপ্রেক্ষিতে আমার যে শেষ কথা, সেটা হচ্ছে এই যে আমরা কোন ধরনের আদর্শ, কোন ধরনের নীতি, তার উপরে আজকে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। অর্থাৎ নীতি এবং আদর্শের যে সংকট, সেই নীতি এবং আদর্শের সংকটটাকে আমি আরেকবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নীতি এবং আদর্শের সংকটটা হচ্ছে এই যে, প্রথম সংকট, বা এটাই সংকট, প্রথম দ্বিতীয় ব্যাপার নেই এখানে, সেটা হচ্ছে এই যে এই প্রযুক্তি, কৃত্রিম প্রযুক্তির যে, যেটাকে আমি বলবো শক্তি, তার ফলে এমন একটা বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে যেখানে বস্তুনিষ্ঠ যুক্তিবাদী সত্যের সন্ধান প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। সত্যোত্তর যুগ, যেটাকে আমরা পোস্ট ট্রুথ বা সত্যোত্তর সমাজ, যেটাকে আমরা পোস্ট ট্রুথ সোসাইটি বলি আর কি। তো এর আগমনে সব থেকে গুরুত্বপূর্ণ দিক এটাই যে আমরা যদি সত্যের উপরেই আর বিশ্বাস রাখতে না পারি, যুক্তির উপরেই যদি আমাদের বিশ্বাস ধীরে ধীরে কমে আসে, তাহলে আন্তর্জাতিক বিবাদ, আন্তর্জাতিক নানা ধরনের সংঘর্ষ, এমনকি হিংসা, এগুলোকে কিসের ভিত্তিতে আমরা মীমাংসা করব? অর্থাৎ যদি যুক্তি কাজ না করে, যদি বুদ্ধিমত্তা, সাধারণ বুদ্ধিমত্তা যদি কাজ না করে, এবং আমাদের সবসময় যদি মনে হয় যে কোনো না কোনো ভাবে একটা কোনো বিকল্প তৈরি হচ্ছে, কোনো না কোনো ভাবে যেটা দেখতে পাচ্ছি সেটা সত্যি নয়, সবই সাজানো, তাহলে এই সাজানো মন গড়া পৃথিবীতে হিংসার মধ্যে অন্ততপক্ষে আর যাই হোক একটা নির্দিষ্টতা আছে। যোগাযোগের মধ্যে, কমিউনিকেশনের মধ্যে নির্দিষ্টতা, যেটা সভ্যতার আমি মনে করি লক্ষণ, সেটাকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে সত্যের প্রতি আমাদের যে দায়বদ্ধতা এবং বিশ্বাস, সেটাকে ফিরিয়ে আনতে হবে। সেটা আগামী প্রজন্মের দায়িত্ব। তারা কিভাবে সত্যের সম্মুখে দাঁড়াবে, তারা কিভাবে যুক্তিকে নতুন ভাবে ব্যাখ্যায়িত করবে, সেটা তাদের বুঝে নিতে হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর আসছে না, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ, সংঘর্ষ চলতে থাকে। থ্যাংক ইউ। কটা থেকে
অসম্ভব, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। এবং যেটা হচ্ছে এখানে অনেকের ডিবেটের জায়গা আছে, আমি কিছু কিছু নেগেটিভ কথাবার্তা নট কন্টেস্টিং শিবাশিস। প্রথম কথা হচ্ছে আমার গার্জেন কে, এটা আমার কাছে বড় প্রশ্ন। নিশ্চয়ই আমেরিকা নয়। পৃথিবীর ইতিহাস যদি দেখি, নিউক্লিয়ার বোমাকে ব্লাস্ট করেছিল নাগাসাকি, হিরোশিমা। আমার প্রশ্ন হচ্ছে, আমি বোমা বানাবো কি বানাবো না, তুমি বলার কে? They did the same thing on Iraq because of different strategy. They are trying to do the same thing on Iran. এটা হচ্ছে ইউএসএ সম্বন্ধে আমার নিজস্ব মত। ইউএসএ একটা লজ্জা টজ্জা কম আছে, আর কারণ হচ্ছে ভিয়েতনামের কাছ থেকে মার খেয়েছিল, তারপরেও তার লজ্জা নেই, আবার এখানে নেমেছে। এটা হচ্ছে আমার নিজস্ব মত বলছি। কোন যুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, ওগুলো সব লোকাল লেভেলে বা রিজিনাল লেভেলে। কিন্তু শিবাশিস কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। একটা কথা বলেছে, পোস্ট ট্রুথ সোসাইটি কে করবে, কাকে ট্রাস্ট করবেন আপনি। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন অফ দ্য রেকর্ড। হয়তো ধরুন ইন্ডিয়া, চায়না, ক্যান উই ট্রাস্ট চায়না? ইন্ডিয়া বলছে চায়নাকে যে লেট আস স্টার্ট ডায়ালগ উইথ বর্ডার, চায়না বলছে না, বর্ডার না, বিকজ চায়না দ্য হ্যাবিট অফ ক্লেমিং। সিকিম ক্লেম করেছিল, উইথড্র করে নিয়েছে। নেহরুকে বিফুল করেছে, টিবেট লেজিটিমাইজ করেছে, এখন অরুণাচল নিয়ে রেখেছে। সোজা কথা, ক্যান উই ট্রাস্ট চায়না? চায়না ইজ অ্যান এমার্জিং পাওয়ার। চায়না বুঝেছে আমার যদি টাকা থাকে আমি পৃথিবীকে ডমিনেট করতে পারবো, যেটা আমেরিকা করে। ফলে চায়নাকে আমি ট্রাস্ট করতে পারি না। আচ্ছা, এই যে যুদ্ধগুলো হয় তাতে কার লাভ হয়? লাভটা কার হয়? 11 সেপ্টেম্বর ইনসিডেন্ট, আমি একটা থিসিস দেখেছিলাম, খুব ভালো একটা থিসিস দেখেছিলাম। 11 সেপ্টেম্বর ইনসিডেন্টে এই ঘটনাটা হয়েছে, ঘটনাটিকে আমরা করেছি। ওসামা বিন লাদেনটা কে? আমি। কোথা থেকে অরিজিন করলো? নেক্সট পয়েন্ট যেটা বলছি, নেগেটিভ কথা বলছি, কিন্তু ওসামা বিন লাদেনকে মারা হলো, মেরে সমুদ্র জলে ভাসিয়ে দেওয়া হলো। হু আর গিভেন রাইটস টু কিল সামওয়ান? মারতে পারো তুমি? হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে না? 72,000 লোক মারা গেছে এই যে যুদ্ধটা হচ্ছে অলরেডি। এগুলোকে বুঝতে হবে। প্রশ্ন হচ্ছে যে জায়গাটায়, যে এটা ঘটনা আমেরিকার সাম্রাজ্য একটু টলমল। যারা নাম্বার অফ বুকস have already been, আমেরিকান পাওয়ার ইজ গ্রেইং, নিচের দিকে নামছে। যেটা বলেছে সেটা হচ্ছে ইউরোপো টাইপ অবস্থা। ইন্ডিয়া মাঝখান থেকে একটু লাফিয়ে উঠেছে। ইন্ডিয়া স্ট্যান্ড খুব এই ইস্যুতে দেখবেন খুব কিছু নয়, ক্লিয়ার স্ট্যান্ড বলতে পারছে না। আমার বেশ ভালো লাগছিল যখন মোদি যখন ওই যে 25 থেকে 50% করলো, মোদি বললো ঠিক আছে আমি বুঝে নিচ্ছি। কিন্তু তারপর আবার যখন 18 করে দিল 25 থেকে, ভেতর আন্ডারস্ট্যান্ডিং। You have to exert your position. You have to exert your position. আমি একটা ছোট্ট এক্সাম্পল বলছি। It was probably in the মনমোহন সিং পিরিয়ড। ইউএসএর সঙ্গে ইউএসএ মনমোহন সিংকে প্রেসার দিল যে তুমি 12% অয়েল ইরান থেকে নাও, পুরো অয়েল বন্ধ করে দাও। চিন্তা করুন, 12% অয়েল না নিলে কি হবে? রাস্তায় আমাদের সকলে অটো ফটো টোটো ফটো সব বন্ধ, গাড়ি বাড়ি বন্ধ, সকলে হেঁটে অফিসে যাচ্ছে। এটা ঘটনা, রিয়েল ফ্যাক্ট। গভর্নমেন্ট কি করলো? 2% কমিয়ে দিল, 10% দিল, কনভিন্স করালো। কথা হচ্ছে এখন যে সমাজটা চলছে সেই সমাজটা এসেনশিয়ালি একটা অ্যানার্কিক্যাল সোসাইটি চলছে, যে যার মতো। মানে ওই আপনারা হয়তো দেখেছেন, যখন প্রথম মহাভারত দেখতাম, মহাভারতে প্রথম একটা গান হতো মহাভারত বলে, তারপর তখন কতগুলো লোক নিজেদের মধ্যে মারামারি করছে। এখন সেই শেষটাই চলছে। ফলে কি হবে বলতে পারবো না, কারণ অনেক নেগেটিভ কথা বলার আমার জায়গা আছে, আমি বলতে পারি, কিন্তু
প্রবলেমটা হচ্ছে ইসরায়েল। কে প্রমোট করেছে ইসরায়েলকে? ইউএসএ, ব্লাইন্ড, একবারে ধৃতরাষ্ট্র, সোজা কথা ধৃত, চোখ বন্ধ করে থাকে। শিবাজী যেটা লজিক দিয়েছে ঠিকই, ইসরায়েল they are playing very important role in the formulation of US education sector and other sector, ঠিকই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইরানের উপর তুমি ঝামেলা করছো, ইরাকে কি করেছিলে তুমি? স্প্লিট করে দিয়েছিলে, লুট করেছিলে। আর সরি টু সে, আমার যেটা সবচেয়ে খারাপ লাগে, হয়তো শিবাশিস ভবিষ্যতে বলবো ওটা লিখে, লাই, মিথ্যা কথা বলা। ও নাকি যুদ্ধ থামিয়েছে ইন্ডিয়া পাকিস্তান। আমি আপনাদের একটা ছোট কথা বলি, এটা আমার ইন্টারপ্রিটেশন, আই মে নট বি রং, মেবি রং। সেটা হচ্ছে ইন্ডিয়া অপারেশন সিন্দুর দিয়ে যে স্ট্রাইকটা করেছে, কোথায় স্ট্রাইক করেছে? লোক মারা গেছে তো, পাকিস্তানি লোকরা মারা গেছে। ওই জায়গাটা কার? পাকিস্তান দিয়ে দিয়েছিল চায়নাকে। চায়নার ইকুইপমেন্ট ইন্ডিয়া লেগে গোবরে করে দিয়েছে। তার ফলে সেটা চায়নার লস, ইন্ডিয়ার লস না। চায়না রিয়েলাইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ইন্ডিয়ান ওয়েপন। আর এখন তো যুদ্ধ তো ড্রোন, এখন আর মিসাইল টিসাইল খুব কম চলছে। যাই হোক, আরো অনেক কথা বলার ছিল। যেটা আমার কাছে ভালো লাগলো, অসম্ভব ভালো একটা জিনিস শুনলাম, অসম্ভব ভালো, কিন্তু অনেক কিন্তু ইফস এন্ড বাটস আছে। একটা কথা বলি, ইট হ্যাজ বিন প্রুভড ইন্ডিয়া ইজ এ পিস লাভিং কান্ট্রি। ইউএন কোথায়? নন ফাংশনিং অর্গানাইজেশন। আপনি কোল্ড ওয়ার পিরিয়ডে দেখুন, যে কোনো কোথায় ক্রাইসিস হচ্ছে, ইউএন সেখানে ইন্টারভেন করেছে, পিস কিপিং অপারেশন হয়েছে, সমস্ত কিছু হয়েছে। কোথায় ইউএন? ইউএন এক্সিস্ট, ডাজন্ট এক্সিস্ট। ফলে যেটা হচ্ছে যে আমরা ধরুন বলছি যে যুদ্ধ হচ্ছে, আমাদের মতো মধ্যবিত্ত লোকেরা সাফার হয় না, কারণ অলরেডি পেট্রোলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম 60 টাকা বাড়িয়ে দিয়েছে, অলরেডি বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে গেছে, এদিকে মাইনে আপনাদের বাড়ছে না। এটা তো ঘটনা। আমরা তো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আফটার অল উই আর এ পিস লাভিং কান্ট্রি। আর আমি বিশেষ কিছু বলবো না, অসম্ভব ভালো একটা বক্তৃতা শুনলাম শিবাশিসের কাছে, অলরেডি এনরিচ। আর আমি কিছু বাজে কথা বললাম বলে ক্ষমা করে দেবে। আমাদের এই অনুষ্ঠান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা যখন পরিকল্পনা করেছিলাম তখন বিশ্ব পরিস্থিতি একরকম ছিল, আজকে দাঁড়িয়ে কিন্তু একটা নতুন পরিস্থিতির মধ্যে আমরা যে কথাগুলো শুনলাম, তখন বোধহয় ভাবিনি যে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কারোর যদি কোনো প্রশ্ন থাকে বক্তাদের জন্য, আপনারা কিন্তু আপনাদের প্রশ্ন জানাতে পারেন, যাতে আমাদের যে আলোচনার সভাটা হলো সেটা যেন আরো উচিত। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ প্লিজ। প্রথমে তো শিবাশিসকে অনেক ধন্যবাদ দিই। এ ধরনের হ্যালো, আচ্ছা, অনেক ধন্যবাদ দিই। তুমি যুদ্ধকে একটা ফিলসফিক্যাল লেভেলে নিয়ে গেছো, সেটা সত্যি দারুণ লাগলো। যুদ্ধ ছাড়া পৃথিবী, ইতিহাসে কখনো যুদ্ধ ছাড়া পৃথিবী থাকেনি। যুদ্ধকে কে বলেছিল? আর স্টেপ টুয়ার্ডস প্রোগ্রেস বলেছিল তো। এখন কথা হচ্ছে যে প্রোগ্রেস বলতে আমরা কি বুঝি, আমি একটু আলোচনা করবো অ্যাপার্ট ফ্রম কোয়েশ্চেন আমার দুটো ডেফিনেট আছে। আলোচনার মধ্যে আমার একটা মনে হচ্ছে যে আজকের যে পৃথিবীর আলোচনা তুমি করলে, সেটার ভিত্তি স্থাপন হয়েছিল কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। আদর্শ যেটা তৈরি হয়েছিল, তুমি হিউম্যান রাইটস বললে, আর এখন হিউম্যান রাইটস বলে তো লাভ নেই, সে আদর্শ তো ভেঙে গেছে। কোথায় আছে হিউম্যান রাইটস? তুমি পিস লাভিং কান্ট্রি ইন্ডিয়া বলছো, হিউম্যান রাইটস কতটা আছে দেখো।
এখনো দলিতকে যা খুশি করা হচ্ছে, ওইটাতে আমি যাবো না, আমি ওর বক্তৃতার কথা বলছি। দুটো জিনিস আমার মনে হলো যে ভবিষ্যৎটা ভাবতে গেলে আমরা কোথায় গোলমাল করেছি, পৃথিবীর ব্যবস্থায় কোথায় গোলমাল করেছি, আমার মনে হয় সেইটা একটু ভাবতে হবে। আমার মাঝে মাঝে মনে হয় যে ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যখন সমস্ত রিঅর্গানাইজেশন হচ্ছে, ওরা তো পলিটিক্যাল জিওপলিটিক্যাল রিঅর্গানাইজেশনও তো হলো, সেখানে থেকে একটা গ্রুপ অফ কান্ট্রিজ, নেশন স্টেটস আমি বলবো, তাদের ইন্টারেস্ট তারা দেখলো। যদি ভেবে দেখো লরেন্স অফ অ্যারেবিয়ার সেই ফেমাস কথা, তারা তো সেই ইন্টারেস্ট তাদের মতন করে দেখলো। তারা যখন রুল অফ ল বলছে, তখন দ্য রুল অফ ল দ্যাট ইজ সেটেলড বাই দেম, ইট ইজ নট কামিং ফ্রম বিলো। আচ্ছা, সেই রুল অফ ল এর মধ্যে একটা বড় প্রবলেম থেকে গেল ইজ দ্য ইনেট এক্সিস্টেন্স অফ ইনজাস্টিস। থাকছে কি থাকছে, আমার তো মনে হচ্ছে তাই, আমার সেভাবে দেখতে চাইছি আমি। ইনজাস্টিস যে রুল অফ ল যখন যখন এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিরা চেঁচিয়ে বলছে, ওরা আমেরিকার বলছে যে তোমাদের হিউম্যান রাইটস নেই, নেই, তখন বলছে যে তোমাদের কোথায় ছিল যখন তোমরা কাঠ কেটে কেটে সব বাড়ি বানিয়েছিল, এনভায়রনমেন্টাল রিজন কোথায় ছিল তখন? অর্থাৎ এই প্রসঙ্গে আমার রবীন্দ্রনাথের একটা কথা ভীষণ আসছে মনে হয়, পশ্চাতে রেখেছো যারে সে তোমাদের পশ্চাতে টানছে। এবার এই যে ইউএন এর তো খালি যুদ্ধ বন্ধ করার কাজ ছিল না, ইউএন এর তো আরো অনেক কাজ ছিল, যারা পেছনে আছে আফ্রিকায় তাদের অনেক কাজ করার কথা ছিল, কেন সেই কাজগুলো করতে পারলো না? সেই জিনিসটার একটা ভালো রকম আমার মনে হয় আলোচনা করা, যে এই যে এখনো যে আমরা খালি বলছি আমাদের খুব ডেভেলপমেন্ট, আমি বলতে খালি ভারতবর্ষ বলছি না, খুব ডেভেলপমেন্ট হচ্ছে। কি কোন মডেলের ডেভেলপমেন্ট হচ্ছে? যে ডেভেলপমেন্টে একদল খালি বড় লোক হয়ে যাচ্ছে, আরেক দলের বেসিক অ্যামেনিটিস নেই। আমি আমার চোখে দেখা যেটুকু জায়গা, সেটা একটা হচ্ছে এখানে দিল্লিতে যা দেখি, আরেকটা হচ্ছে স্যান ফ্রান্সিসকোতে কিছুদিন আমি দেখেছি, সেখানে যা দেখি, কিছু লোকের ঘর নেই, বাড়ি নেই, রাস্তায় থাকছে, আর কিছু লোক গিল্ডের ম্যানশনসে থাকছে। তো আমার ফলে ওই যে ভ্যালু সিস্টেমটা ছিল, যাকে সেটা চলে যাচ্ছে বলে শিবাশী বললেন, এবং আমাদেরও খুব দুঃখ হয়, কারণ আমরা তো ওই ট্র্যাডিশনে বড় হয়েছি। সেটা আদৌ সত্যি খুব জেনুইনলি করতে পেরেছিল কিনা, এটা আরো অনেকগুলো এই প্রসঙ্গে এসে যায়, কেন আমরা ফেল করছি। আরেকটা জিনিস আমি এটা শিবাশীর সঙ্গে আমি জিজ্ঞেস করবো, যে জেফ্রি স্যাক্স কলাম্বিয়া ইউনিভার্সিটি, ওর অনেকগুলো বক্তৃতা আমি শুনলাম, ওর বক্তব্য হচ্ছে যে আমেরিকার খালি একটা এইম থ্রু অল দ্য প্রেসিডেন্টস আছে, hegemony of the world, and America is pursuing that policy even now and will continue to pursue that policy. In fact, জেফ্রি স্যাক্সের মত হচ্ছে যে ইউরোপের সবার এখন চায়নার সঙ্গে যাওয়া দরকার। দ্যাট ইজ হোয়াট হি ইজ ট্রাইং টু সে। কিন্তু এইটা কতটা সত্যি, এটা একটা তোমার কাছে আমার প্রশ্ন। আরেকটা হচ্ছে যে এই যে আজকের যে মিডল ইস্টের অবস্থা, তোমার কি মনে হয় যে মিডল ইস্টার্ন স্টেটস গুলো উইল নাও স্টার্ট কোয়েশ্চেনিং আমেরিকা? কারণ দ্য এন্টায়ার ওয়ার অ্যাজ ইউজুয়াল ইজ বিং ফট ইন দেয়ার সয়েল। আমেরিকান এন্ড ইসরায়েলি ওয়ার ফট ইন দেয়ার সয়েল। ওদের কি কখনো আমেরিকা যে খুব হেল্প করছে তাও তো না, মনে হলো না, আমি একটা রিভিউয়ে পড়লাম যে বিশেষ কিছু হেল্প করছে না, সৌদি আরেবিয়া পর্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ ইরানের মাঠটা আমেরিকাকে দিতে পারছে না, আমেরিকার ইয়েদের দিচ্ছে। তো এটা কি তোমার মনে হয় ভবিষ্যতে আমরা কখনো ভাববে এই ব্যাপারটা? আর কোনো প্রশ্ন আছে? একটু নামটা হ্যালো, আমি সাদ্দাম, আমি স্যালারি আন্ডারে পোস্ট ডক করছি। আমার প্রশ্নটি হচ্ছে যে স্যার, সত্যের অন্বেষণ বিকল্পের মধ্যে দিয়ে,
সত্য তো এখানে শান্তি, যেটা আপনি ট্রান্সলেট করতে চাইলেন। তো একটা তো বিকল্প চায়নার মধ্যে দিয়ে, যেটা বললেন যে বড় কোনো যুদ্ধ হবে না এবং সম্ভাবনা দেখতে পাচ্ছি না, ছোট যুদ্ধ হতে পারে। আর একটা বিকল্প হয় যেটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের আইডিয়া, যেটা আপনারই লেখা পড়ছিলাম সেখানে পেয়েছিলাম। তো ইন্ডিয়া কিংবা ইন্ডিপেন্ডেন্ট স্টেট কোনো এককভাবে কিংবা কোনো গ্রুপ, ইন্ডিয়ার যে অ্যাপ্রোচটা আমরা দেখি যে ইন্ডিয়া চেষ্টা করছে এই টেকনোলজি ডেভেলপমেন্টের কথা বলুন, ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলুন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ইন্ডিয়া নিজেকে তৈরি করছে। কিন্তু এই মিডল ইস্টের কান্ট্রিগুলো যেভাবে ব্যর্থ হলো, আমরা কি বলতে পারি যে আমরাও এই জায়গায় ব্যর্থ হচ্ছি? মানে যেভাবে আমরা যদি 25% আমাদের তেলের যদি সরবরাহ যদি বন্ধ করে দেয়, অন্যদিকে আবার দেখছি যে ইরান তার স্ট্রেট অফ হরমুজ চায়নার জন্য ওপেন রেখেছে। তো চায়না একদিকে বেনিফিট পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না। বাট ট্র্যাডিশনালি তো এটাই চলে আসছিল যে আমরা যে ট্রেড বার্গেন, সেখানে চায়নাকে আমরা সঙ্গে পাই ওয়েস্টের এগেনস্টে। কিন্তু চায়না এই জায়গায় অনেকটা বেনিফিট পাচ্ছে, আমরা সেই জায়গায় লস করলাম। আমরা কি বলতে পারি যে স্যার যেটা বলছিলেন যে হ্যাঁ আমরা ঠিকঠাক এগোচ্ছিলাম, হঠাৎ করে গিয়ে যে এরকম একটা পলিসি নিল, সেটা বোধ হয় একটুখানি আমাদের জন্য বোধ হয় নেগেটিভ হলো। আমরা কি বলতে পারি তাহলে এটা যে আমাদের জন্য আসলে যে পলিসি, আমাদের ইন্ডিয়ান যে পলিসি, সেটা তাহলে এই জায়গাতে এসে একটা ব্যর্থতে হলো এবং ভবিষ্যতে একটা বড় নেগেটিভ ডেভেলপমেন্ট আমরা হয়তো দেখতে পারি? আমার নাম সংযুক্তা গাঙ্গুলি। আমার জীবনে এই সাবজেক্টের উপর এখানে কথাবার্তা প্রথম শুনলাম, ফলে আমার কখনো কোনো ধারণা নেই হতে পারে। আমি তার ছোট করে একটু বুঝতে চাই। আপনি এক জায়গায় বলেছেন যে যুদ্ধ হবে এবং মুদ্রার এপিটপিক, একদিকে শান্তি একদিকে যুদ্ধ। মূলত এই জায়গাটা আমি বুঝতে পারিনি। আমার বসে বসে মনে হচ্ছে যে যে ভারতবর্ষকে সভ্য করবো, শান্তি আনবো, তাই জন্য তারা এখানে যুদ্ধ না করে থেকে গেছে। যুদ্ধ তো কেউ শুরু করে, তাহলে মুদ্রার এক পিঠে যুদ্ধ কেউ শুরু করছে, তো তাহলে শান্তিটা কি করে? মানে এই ব্যাপারটা আমার না, মানে একটু যদি আমাকে আলোকপাত করেন আমি বুঝতে পারি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, স্যার ধন্যবাদ, অনেকদিন পর আপনাকে ক্লাস করতে পেলাম আমার। তো স্যার স্যার যে প্রশ্নটা আমি করছিলাম, স্যার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে শেষে যেটা আপনি বললেন যে প্রস্তুতের যে ধারণা, যেটা আমরা এখন যে যুগে বসবাস করছি, যে লিবারেল ওয়ার্ল্ড অর্ডার যে বিভিন্ন স্তম্ভগুলো ছিল সেগুলো ভেঙে যাচ্ছে, আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না, যেটা সাউথ চায়না থেকে ধরে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তাহলে স্যার আপনি যেটা বললেন যে ওয়ে আউটটা কি, আমাদের এই যে নতুন প্রজন্ম এটা ওয়ে আউটটা দেখবে, একমাত্র ওয়ে আউট কি যুক্তির ফেরা? কারণ আপনি বলছেন যে যুক্তিটাকে কিভাবে করা হবে, যুক্তিটা ভেঙে যাচ্ছে, যুক্তির ওপর বিশ্বাসটা কমে যাচ্ছে, তাহলে যুক্তিটাই কি ফিরবে নাকি সেই হবসের কথায় যেভাবে সলিডারি পুয়ার ন্যাস্টি বুডি শর্ট সেইভাবে ওইদিকে কিছু হবে? মানে এটাই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে স্যার যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, উনি বলছেন যে এই যুদ্ধের শেষে জিজাস আসবেন এখানে। তাহলে এই যে স্যামুয়েল পি হান্টিংটনের ক্লাস অফ সিভিলাইজেশনের ধারণা যে ধর্মযুদ্ধ, মানে বিভিন্ন যে গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হবে, সেটার ক্ষেত্রে এটার কিভাবে তুলনা করতে পারি আমি সেই বিষয়টা সামনে চলে যায়, একটু সামনে চলে যায়। স্যার আমি বলছি, আপনার অত্যন্ত সুন্দর একটা আলোচনা শুনলাম। তো আমার প্রশ্নটা আপনার ব্যাখ্যা থেকে যেটা আসলো পপুলিজম এবং পপুলিজম কেন্দ্রিক রাজনীতির উপর। পপুলিজম কেন্দ্রিক রাজনীতির যেটা মূল একটা লক্ষ্য, সেটা হচ্ছে যে দুটো বর্গের মধ্যে বিভাজন তৈরি করা, এবং নেতারা করেন সেই বিভাজন, এলিট স্তর আর একটা হচ্ছে জনগণ, এবং সেই বিভাজনটা তারা প্রকট করার চেষ্টা করেন। তো আপনার ব্যাখ্যাতে আমি দেখলাম যে এই এলিট এবং জনসাধারণের এই যে বিভাজন, আন্তর্জাতিক দুনিয়ার যারা বড় বড় পপুলিস্ট লিডার ট্রাম্প হতে পারে, তাদের লক্ষ্য মানে এই বিভাজনটা শুধু জনসাধারণের এবং এলিটের মধ্যে বিভাজন করে, মানে এই দুটো ক্ষেত্রে অনেক সময় হতে পারে অভিবাসী বা এবং তাদের দেশীয় জাতীয়তাবাদ, এই ধরনের বিভাজন। এই বিষয়টা একটু পরিষ্কার করে বলবেন। আর এলিটরা মানে পপুলিজমের, গণতন্ত্রের ক্ষেত্রে পপুলিজমের যে সমস্যাটা, গণতন্ত্রের স্বাস্থ্যের ক্ষেত্রে, এইটা যদি একটু বলেন। ধন্যবাদ। স্যার আমার নাম সামিল আলী।
তো আমার প্রশ্নটা হলো এরকম, আপনি বক্তব্যের প্রথম দিকে বলেছিলেন ইসরায়েল তার লবির মাধ্যমে আমেরিকাকে প্রোটেক্ট করছে বা পরিচালিত করছে। তাহলে কি আমরা বর্তমান বিশ্বে ধরে নেব যে আমেরিকা মানে মডারেট হিসাবে কাজ করছে, মধ্যস্থপন্থী হিসাবে পুরো বিশ্বকে পরিচালনা করছে ইসরায়েল? এবং যদি আমরা এক মেরু বিশ্ব ধরি বা দ্বিমেরু বিশ্ব ধরি, তাহলে ইসরায়েলকে এক মেরু বিশ্বের আদলে ফেলবো, এবং দ্বিমেরু যদি ধরি তাহলে আমেরিকা এবং ইসরায়েলকে ফেলবো, বাকিগুলো বাদ দেবো? এটা আমার প্রশ্ন থাকছে। হ্যাঁ, পরে পরে প্রশ্ন জবাব হয়ে যাক তারপরে। অন্যদের তিনটে প্রশ্ন আছে। তার মধ্যে একটা যেটা সেটা হচ্ছে যে পোস্ট কলোনিয়াল ইন্টারন্যাশনাল ল নিয়ে যারা লেখাপত্র করেন আর কি, তাদের লেখা যদি দেখি আমরা, তো তাদের বক্তব্য এবং আচিলে মেম্বে খুব নাম করা পোস্ট কলোনিয়াল স্কলার বা মেম্বে আর কি, উচ্চারণ করি, বা দীপেশ চক্রবর্তীর ওদেরও মানে বক্তব্যটা মোটামুটি এক। সেটা হচ্ছে বক্তব্যটা হচ্ছে এই যে আন্তর্জাতিক ব্যবস্থাটা আছে সেই আন্তর্জাতিক ব্যবস্থাটা কখনোই সার্বজনীন নয়। এটা কতগুলো নির্দিষ্ট পাশ্চাত্য দেশের তাদের যে মূল্যবোধ, তাদের যে যেটাকে আমরা বলি ব্যবহারিক রীতি, তাদের যে প্রতিষ্ঠান, এইগুলো দিয়ে নির্মিত। অর্থাৎ এদেরই একটা অভ্যাস, সেই অভ্যাসটা সাধারণভাবে দেখতে গেলে অন্যান্য রাষ্ট্রকে গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল আর কি। কারণ মানে অন্য রাষ্ট্রগুলোর কাছে তো কোনো বিকল্পও ছিল না। মানে আপনি যদি ধরুন ডিকলোনাইজেশনের ইতিহাসটা যদি দেখেন আর কি, তো আমরা দেখছি যে সেই ঢেউটাও আসছে 50-এর দশকের পরে, 50-এর দশক থেকে আর কি। তো তার মানে তখন অলরেডি অন্যজাতি প্রতিষ্ঠানগুলো তৈরি হয়ে গেছে আর কি। এবং পৃথিবীর ইতিহাসে দুটো জিনিস আমরা মাথায় রাখা দরকার। একটা হচ্ছে জাতি রাষ্ট্রের বয়স কত, খুব বেশি হলে 500 বছর, খুব যদি বেশি করি তাও হবে না। তো জাতি রাষ্ট্রের তুলনায় মানুষের সভ্যতায় যদি আমরা ফিরি, তাহলে আমরা তো কোনো না কোনো যৌথ রাজনৈতিক ব্যবস্থায় ছিলাম। তো সেই যৌথ রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সব থেকে বড় সময়টা আমরা বিভিন্ন সাম্রাজ্যে ছিলাম। সাম্রাজ্যের সেভাবে দেখতে গেলে লঞ্জেভিটি যদি আমরা বিচার করি, সেটাই সব থেকে বেশি। তো জাতি রাষ্ট্রের যে গঠন প্রক্রিয়া, সেই জাতি রাষ্ট্রের গঠন প্রক্রিয়ার মধ্যে একটা স্বাভাবিক সহিংসতা আছে। তার মধ্যে একদিকে যেরকম বৈধতা আছে, সেরকম একটা সহিংসতা আছে। কারণ ওয়েবারকে আমরা যদি পরিত্যাজ্য আজকে মনেও করি, কিন্তু ওয়েবার যেভাবে রাষ্ট্রকে বুঝেছিলেন যে রাষ্ট্র হচ্ছে বৈধ হিংসার প্রতিষ্ঠান, সেই বৈধ হিংসার প্রতিষ্ঠান তার যে বীজ, সেটাকে তো আমরা অস্বীকার করতে পারবো। তার অর্থ হচ্ছে এই, যেটা আপনার মানে বক্তব্যের মধ্যেই উত্তরটা ছিল আর কি, যে ব্যবস্থাটা রাজনৈতিক যুক্তি দিয়ে তৈরি, ন্যায়ের বিচারে কোনোদিনই তৈরি, এবং সেটা তৈরি করা সম্ভব কিনা সেটা নিয়ে অনেক মূল্যবোধক আলোচনা হতে পারে। কিন্তু কোনো না কোনো ভাবে আমরা যদি মানে আবার যদি ইতিহাসে ফিরে যাই, তাহলে ওই ক্ষমতার যে দাবি এবং ক্ষমতার যেটা আমি মনে করি আর কি, ক্ষমতা বা নিয়ন্ত্রণ বা নিরাপত্তার যে দাবি, সেটা ফিরে ফিরে আসে। আমি কারের কথা একবার একটুখানি যাই, যে কার যখন কার তো প্রথম বাস্তববাদী তাত্ত্বিক, উনি অতটা তত্ত্বের দিক থেকে অত গুরুত্বপূর্ণ হয়তো নন, কিন্তু কারের লেখার মধ্যে দিয়ে বাস্তববাদের ভিত্তি তৈরি হয়েছে। এবার আপনাদের থেকে ভালো কারা জানবে যে কার তো মূলত কোয়াজি মার্কসিস্ট হিস্টোরিয়ান অফ রাশিয়া, সেটাই ওনার সব থেকে বড় কাজের জায়গা। কিন্তু মূল যে কথাটা,
সেটা হচ্ছে যে একটা ক্লাস সোসাইটিতে যে স্কেয়ারসিটি, সেখান থেকে যে মূল্যবোধ তৈরি হয়, সেটা সেই স্কেয়ারসিটি এবং ডিফারেন্সটাকেই ম্যানিফেস্ট করে। অর্থাৎ কখনোই একটা মানে যেখানে অভাব আছে, যেখানে অপ্রতুলতা আছে, সেখানে কখনোই সার্বজনীন আইন, সার্বজনীন মূল্যবোধ আসবে না। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ওই একই বিষয় আর কি, যে যেখানে কার পরিষ্কার বলছেন যে দেখুন কারা আইন তৈরি করে, কারা মূল্যবোধ তৈরি করে, যারা ক্ষমতাশীল তারাই তৈরি করে। তো স্বাভাবিকভাবে যারা ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষী কিন্তু তারা ক্ষমতায় নেই, সংশোধনবাদী রাষ্ট্র যেগুলো, তারা তো অপেক্ষা করে আছে আমার সুযোগ কবে আসবে, আমার সময় কবে আসবে। তারা যে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলবে বা সম্পূর্ণভাবে আইন বদলে দেবে তা নয়, কিন্তু যেগুলো তাদের পছন্দের নয়, ইতিহাসের সাক্ষ্য এটাই বলে যে তারা সেটাকে বদলাবে। কিন্তু ন্যায়ের প্রশ্নটাকে যদি আমরা আনি, যে ন্যায়ের প্রশ্নটা এটা খুব গুরুত্বপূর্ণ, যে আন্তর্জাতিক সম্পর্কে প্রায় কোনো তাত্ত্বিক দিক থেকেই ন্যায়ের প্রশ্নটাকে কেন্দ্রীয় প্রশ্ন হিসেবে দেখা হয় না। ন্যায়টাকে দেখা হয় রাষ্ট্রের অভ্যন্তরের বিষয় হিসেবে। এবং বিংশ শতকের সব থেকে মানে এটা তো বিভিন্ন পোলের মধ্যে দিয়ে এই ধরনের প্রশ্নের উত্তর মানে খোঁজা একদিক থেকে মুশকিল, যে সব থেকে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক জন রলস, রাজনৈতিক তত্ত্বের বা রাজনৈতিক দর্শনের, রলসের যে শেষ বইটা দ্য লজ অফ পিপল, সেইখানে রলসের যে বক্তব্য সেটা হচ্ছে এই যে বন্টনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কে ধনী দেশগুলোর কোন রকম দায়িত্ব থাকবে না, বন্টনের পুরো প্রশ্নটাই রাষ্ট্রের অভ্যন্তরে। তো কোথাও একটা যে এমন তাত্ত্বিক যারা ন্যায়কে কেন্দ্র করেই তাদের দর্শন রচনা করেছেন, তাদের মধ্যেও আন্তর্জাতিক ন্যায়ের প্রশ্নে তাদের কিন্তু একটা পিচ্ছিলতা আছে, তাদের কোথাও একটা কিন্তু তাদের একটা অসম্পূর্ণতা আছে। বরং আমরা বলতে পারি তৃতীয় বিশ্বের যারা তাত্ত্বিক, বা যেটাকে আমরা পোস্ট কলোনিয়াল তাত্ত্বিক হিসেবে যদি দেখতে পারি, সেটা আমার মাস্টারমশাই প্রফেসর বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যেও ছিল আর কি, যে ওনার মূল বক্তব্যটাই ছিল যে পৃথিবীটা বদলাতে গেলে ন্যায় কেন্দ্রিক পৃথিবী তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে সেটা মানে অন্যান্য মানে দিকপাল পণ্ডিতদের মতো উনিও রাস্তা দেখিয়ে যাননি, কিন্তু নীতিগত দিক থেকে অভিমুখ যেটা সেটা পরিষ্কার, যে ক্ষমতা কেন্দ্রিক ব্যবস্থা থেকে ন্যায় কেন্দ্রিক ব্যবস্থার দিকে যাওয়া। কিন্তু সেটা কিভাবে যাওয়াটা কঠিন আর কি। কিন্তু আদর্শগতভাবে তো এটা আমার মনে হয় ইংরেজিতে যে শব্দটাকে আমরা ব্যবহার করি আনএক্সেপশনাল, এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই যে এটাই আদর্শ হওয়া উচিত। দ্বিতীয় যেটা, যে এখন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য, নিরঙ্কুশ আধিপত্য নেই আর, সেই আধিপত্য এখন নিশ্চিতভাবে, যেটা অধ্যাপক চক্রবর্তীও বলেছেন, যে সেটা ধীরে ধীরে কমে আসছে। এখন যখন আধিপত্য কমে, তখন একটা রাষ্ট্রের মধ্যে যেটাকে আমরা বলে থাকি যে অনিয়ন্ত্রিত ব্যবহার, সেই অনিয়ন্ত্রিত ব্যবহারের প্রবণতা বাড়ে। এবং এক ধরনের যেটাকে অ্যাডভেঞ্চারিজম আমরা বলি আর কি, তার একটা প্রবণতাও আমরা ধীরে ধীরে দেখতে পাই আর কি। কিন্তু একটা দিকে আমি সবার নজর টানব, আচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্র কিরকম যুদ্ধ করছে? তারা একটা অঞ্চলে যায়, সেখানে এলোমেলো করে, কিন্তু তার কষ্টটা বহন করে কিন্তু সেই অঞ্চল। মার্কিন যুক্তরাষ্ট্র সেই কষ্টটা বহন করে না। তো মূল কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে একটা অবস্থাকে, ব্যবস্থাকে ভেঙে দেওয়া বা একটা ব্যবস্থাকে কোনো না কোনো ভাবে এই ব্যবস্থাটাকে দুর্বল করা, এটার জন্য যতটুকু সম্পদের ব্যয় বা ক্ষয় মার্কিন যুক্তরাষ্ট্রের হবে, ততটুকুই মার্কিন যুক্তরাষ্ট্র করে। আজকে আমি বলছি, আগে হয়তো আরো অনেক বেশি করতে, কিন্তু এখন বর্তী আধিপত্যশীল রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু খেলাটা ধরে ফেলেছে পরিষ্কার, যে ওরা মাঝে মাঝে যাবে, গিয়ে ঠিক এমন রাষ্ট্র খুঁজে বার করবে
যাদের মধ্যে দিয়ে এই ধরনের গোলমাল পাকানোর একটা সুযোগ রয়েছে, এবং যারা গোলমাল করবে, যাদের মধ্যে ওই গোলমাল করার এক তো তাদের সেই ক্ষমতা রয়েছে, এবং দ্বিতীয় হচ্ছে মানসিকতা রয়েছে, এবং মনোবৃত্তি রয়েছে, এবং উদ্দেশ্য আছে। এটা আর তৃতীয় যে প্রশ্নটা অনুরাধী করেছেন, যে সেটা হচ্ছে যে মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, এটা আমার মনে হয় রাষ্ট্র সমাজ দুটো ভাগ করতে হবে। আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে কোথাওই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন মধ্যপ্রাচ্যে নেই, সমাজের দিকে যদি তাকাই। কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সমাজের সক্রিয়তা বা সমাজের স্বাধীনতা কখনোই তো প্রতিষ্ঠিত নয়। ওখানে যে রাজনীতি, সেই রাজনীতি একটা কুক্ষিগত করা হলো, বহু যুগ ধরে কুক্ষিগত করে রেখেছে একটা খুব ক্ষুদ্র শ্রেণী, কিন্তু তারা অত্যন্ত, যেটাকে আমরা বলে থাকি, কার্যকরী। তারা জানে কিভাবে সেই ক্ষমতাটা তারা ধরে রাখতে পারে, এবং সেখানে মার্কিন সাহায্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো সুতরাং এখনো অব্দি মধ্যপ্রাচ্যের কোথাও থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বেস, সেই বেস কিন্তু সরেনি। তারা কিন্তু এশিয়া প্যাসিফিক থেকে বেস সরিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে। বরং ট্রাম্পটা বলছে যে নেটোকে বারবার বলছে যে দেশগুলোকে আরো মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে আনতে ধীরে ধীরে। তো এখন এই যে প্রবণতা, এই প্রবণতা থেকে একটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে মানে সংখ্যা তত্ত্ব দিয়ে যদি আমি বিচার করি, এখনো আজকে দাঁড়িয়ে, আমি এই কয়েকদিন আগেই সিপি বুকের মানে দেখছিলাম, আমি পরিসংখ্যান দেখছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের পরের 6টা দেশের মিলিত যে মিলিটারি বাজেট, তার থেকে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি ব্যয়, সামরিক ব্যয়। তাহলে সেটা কতটা ব্যয় হতে পারে, কতটা সেটার ব্যবধান। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি নিয়ে, মানে এটা নিয়ে অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি ক্ষয় হয়ে গেল, দুর্বল হয়ে যাচ্ছে, অলিক। মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বলতার প্রশ্নই নেই। মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র। আরেকটা কারণ হচ্ছে যে চীন, যদি আপনি দেখেন যে চীনের অর্থনৈতিক যে উন্নতি, সেটা অভূতপূর্ব, কোনো সন্দেহ নেই, কিন্তু মাথাপিছু আয় মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে 10 গুণ কম এখন। তো আমার কথা হচ্ছে যে মানে যে দিক থেকেই বিচার করি আর কি, কোনো না কোনো দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা, সেই ক্ষমতার ভিত্তিটা শক্তিশালী, এবং সেখান থেকে মানে ওকে নড়াতে গেলে যে ধরনের শক্তির উত্থান হওয়া দরকার, সেটা এখনো দেখতে পাওয়া যাচ্ছে না। হয়তো সামনে দেখা যাবে। প্রসেসটা কি আরম্ভ হয়েছে? প্রসেসটা আরম্ভ হয়েছে, কারণ দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সরাসরি যেখানে চীনের স্বার্থ জড়িত সেখানে আঘাত করছে না, সরাসরি যেখানে রাশিয়ার স্বার্থ জড়িত সেখানেও কিন্তু সংবেদনশীল, ইউক্রেনকে সম্পূর্ণ সমর্থন করছে না, বরং ইউক্রেনকে বেশি চাপে রাখছে। তো এখন এই যে একটা ভারসাম্যের খেলা, এই ভারসাম্যের খেলাটা মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাকে খেলতেই হবে, তার কারণ আগের আধিপত্যের জায়গায় সে নেই। সাকার, তোমার প্রশ্নটা যদি আমি মানে সম্পূর্ণ যদি বুঝে থাকি, কারণ প্রশ্নের মধ্যে অনেকগুলো জিনিস ছিল, তো সেটা হচ্ছে যে দেখো, ভারতের মধ্যপ্রাচ্য নীতি যেটা আর কি, তো সেখানে দেখবে যে ভারত যেটা চেষ্টা করছে 3টে স্বাধীন নীতি বজায় রাখা, এবং একটাকে আরেকটার সঙ্গে মিলিয়ে না ফেলা, এবং এটা খুব কঠিন, বুঝেছো। এক হচ্ছে ইরান। তো ইরানের সঙ্গে ঐতিহাসিক দিক থেকে ভারতের একটা পুরনো সম্পর্ক আছে, ছিল। চাবাহার বন্দরটা ভারতের অত্যন্ত প্রয়োজনীয়, তার কারণ আফগানিস্তানের সঙ্গে ভারত যতই সম্পর্ক উন্নতি করুক, পাকিস্তান তো ভারতকে তার ভেতর দিয়ে যেতে দেবে না, সুতরাং ওই বন্দরটা আমাদের দরকার। আমি মানে সেখানে অন্য ধরনের বিষয়ে যাচ্ছি না, কারা সেই বন্দরে ব্যবসা করে স্ফীত হবে বা স্ফীত থেকে স্ফীততর হবে, আমি সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু মূল কথা হচ্ছে যে ওই বন্দরটা দরকার। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ইসরায়েল। এবার ইসরায়েলের সঙ্গে ভারতের যেটাকে একটা রিসেট অফ টাইজ যেটাকে আমরা বলি, সেটা বহুদিন হয়েছে, সেটা হয়েছিল নরসিংহ রাওয়ের সময়, এবং নরসিংহ রাও মানে কূটনীতিক হিসেবে অতুলনীয় কূটনীতিক ছিলেন, মানে একেবারে কাউকে কিছু না জানতে গিয়ে সেই সময়ে আর কি উনি ইসরায়েলের সঙ্গে সম্পর্কটাকে ধীরে ধীরে আবার ঠিক করেন।
তো এখন একটা নতুন মাত্রা পেয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর কি। তার কারণ ভারতবর্ষের যে নিরাপত্তার মানে যেটাকে আমি বলবো যে প্রশ্ন, এবং ইসরায়েলের যে নিরাপত্তার প্রশ্ন, আমরা যদি নিরপেক্ষভাবে বিচার করি কোথাও না কোথাও এর একটা কনভার্জেন্স হচ্ছে, কোথাও না কোথাও এই দুটোর মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়ে গিয়েছে। আর বাজারের প্রশ্ন তো আছেই আর কি, যে ইসরায়েলের থেকে ভারত অস্ত্রশস্ত্র কেনে, ইসরায়েল ভারতের থেকে অনেক অস্ত্রশস্ত্র নেয়, তো সুতরাং একটা সেই দিকের সম্পর্ক রয়েছে। এবং তৃতীয় যেটা, সেটা হচ্ছে সৌদি আরবিয়া। এবং সৌদি আরবিয়াটা তো হচ্ছে ওই যেটাকে আমরা বলবো যে পারস্যিক যে সমস্ত রাষ্ট্র রয়েছে তাদের একেবারে সব থেকে বড় বৃহৎ রাষ্ট্র। এবার সৌদি আরবিয়ার সঙ্গে সম্পর্কটার ক্ষেত্রে ভারতের একটা জটিলতা আছে স্বাভাবিকভাবে। জটিলতা মানে ভারতের সঙ্গে সম্পর্ক গত 10 বছরে যদি দেখো ভালো, মোটের উপরে ভালো, কিন্তু সৌদি আরবিয়ার সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্ক আছে। হালে তারা একটা নিরাপত্তা প্যাক্ট করেছিল। কিন্তু দেখো আমি দুটো জিনিস বলবো, আফগানিস্তান পাকিস্তান যুদ্ধে আছে এক ধরনের, সৌদি আরবিয়া কোনোভাবেই সেই যুদ্ধে মানে নিজেকে জড়িয়ে ফেলে, তার কোনো পক্ষপাত নেই। সৌদি আরবিয়াতে প্রচুর ক্ষয়ক্ষতি ইরান করেছে, হালে রিয়াদে যথেষ্ট ক্ষতি হয়েছে, অন্যান্য জায়গাতেও ক্ষতি হয়েছে। পাকিস্তানের পক্ষে কোন রকম সাহায্য প্রদান করা সৌদি আরবিয়াকে, সৌদি আরবিয়াকে সম্ভব করে, এটা ঢোকার টাটি, বুঝেছো? সুতরাং অনেক সময় এগুলোকে তৈরি করতে হয়, তৈরি করে রেখেছে, এর কোনো সারবত্তা কিছু নেই। তো ভারতের দিক থেকে একটা জিনিস খুব পরিষ্কার, ভারতের বিদেশ নীতির যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা তো অভূতপূর্ব, এটা তো মাথায় রাখতে হবে। অর্থাৎ এত জটিল একটা পৃথিবী যেখানে সত্যি কথা বলতে কি সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য কোনো বন্ধু নেই। এটা আমি এই জন্য বলছি যে রাশিয়ার দিকেও যদি তাকাও, হয়তো মনস্তত্ত্বগত দিক থেকে রাশিয়ার উপরেই হয়তো বেশি বিশ্বাস এখন ভারতে, বিশেষ করে যারা বিদেশ নীতি নির্মাণ করেন তাদের তো একটা অদ্ভুত সামাজিকীকরণ হয় বহু প্রজন্ম ধরে, এবং সেই সামাজিকীকরণের ভিতরে যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে যদি ধরো তাহলে দেখবে যে তারা যাদের কাছে বিদেশ নীতি শিখেছে তারা অনেক সোভিয়েত ইউনিয়ন সম্বন্ধে ভালো ভালো কথা বলেছে, রাশিয়া বিশ্বাস করেছে, রাশিয়া আমাদের বাঁচিয়েছে, এবং সত্যিই তো রাশিয়া বহুবার আমাদের বাঁচিয়েছে। কিন্তু কিচ্ছু না, 7-8 বছর পেছনে যাও, কত অস্ত্র পাকিস্তান কিনেছে রাশিয়া থেকে, এখনো কিনছে। অস্ত্র বিক্রি করতে কারোর অরুচি নেই, হ্যাঁ, অস্ত্র থেকে অর্থ, তো সুতরাং অর্থে কারোর অরুচি নেই। সমস্ত রাষ্ট্রই অস্ত্র নির্মাণ এবং অস্ত্র ব্যবসায় সমানভাবে সুখেন, তোমার প্রশ্নটা খুব সুন্দর, মানে ভালো প্রশ্ন। এখন দেখো এই যে সত্যোত্তর সমাজ, এখানে রাস্তা কোনটা, এই প্রশ্নটার উত্তরটা খুব মানে যেটাকে বলে খুব কঠিন আর কি। মানে আমার একটা জিনিস মনে হয় যে দেখো, মানে অমর্ত্য সেন একটা জায়গায় লিখেছেন যে যেটাকে বলে যে অযৌক্তিকতাকে বুঝতে গেলেও যুক্তি প্রয়োজন। অর্থাৎ কোনো না কোনো ভাবে যদি আমরা উত্তরাধুনিকতার যে ধরনের বিশ্বাস, সেই উত্তরাধুনিকতার বিশ্বাসের দিকেও যাই, যেখানে আমরা বলবো যে সত্যি বলে সত্যি কিছু নেই, তো সেই ধরনের একটা কোনো যুক্তিকে বুঝতে গেলেও তো যুক্তির প্রয়োজন, বা একটা প্রতর্ককে ধরতে গেলেও যুক্তির প্রয়োজন। সুতরাং যুক্তিকে পরিহার করে কিভাবে মানে একটা কোনো সত্য নির্মাণ করা সম্ভব আমি জানি না। কিন্তু এটাও ঠিক যে অবিনশ্বর অপরিবর্তনীয় সত্য বলেও কিছু নেই, সার্বজনীন সত্য বলেও কিছু নেই। সত্যকেও যুগ উপযোগী হতে হবে, সত্যকেও নিজেকে তার নিজস্ব প্রতিফলনে দেখতে হবে। এবং কান্টের যে দর্শন, দেখো কান্ট মূল কথা যেটা বলেছিলেন সেটা তো এই
যে গান বলেছেন যে আমাদের যে নিজস্ব বিশ্বাস, আমাদের যে আত্মপরিচিতি, এইগুলো নির্দিষ্ট, অর্থাৎ এর মধ্যে আমাদের একটা বায়াস কাজ করে সবসময়। যেটা আমাদের সবার আছে সেটা যুক্তি। তো যুক্তির এর থেকে শক্তিশালী সমর্থন তো কিছু হতে পারে না। সুতরাং কোথাও একটা ওই কান্টীয় দর্শন বা পরবর্তী কান্টীয় দর্শন বা নয়া কান্টীয় দর্শন, সেখানে ওই যে যুক্তির কথা বা হাবেমাসীয় কথা, যে যুক্তিকে আলটিমেটলি আমরা যুক্তি বুঝবো কোনটা কোনটা শক্তিশালী যুক্তি। কথোপকথন, আমরা যদি কথোপকথন ভুলে যাই, কথোপকথন যদি না করি, তো তাহলে কোন যুক্তি শক্তিশালী সেটা বুঝবো কি করে? তো এই যে মানে কূটনীতির মধ্যেও তো যুক্তি, তা নাহলে কূটনৈতিক সমাধান হবে কি করে? কূটনৈতিক সমাধান যদি আমাকে আন্তর্জাতিক রাজনীতিতে করতে হয়, তাহলে প্রাথমিকভাবে গণতন্ত্রের মধ্যে কোথাও একটা তর্ককে জায়গা দিতে হবে। তো আমি তর্ক তখনই করতে পারবো যখন আমার সত্য বা রিয়েলিটির উপরে একটা কোনো বিশ্বাস রয়েছে। আমি যদি সবসময় ভাবতে থাকি যে যেটা দেখছি সেটা মিথ্যা, তাতে আমার বিশ্বাস নেই, তাহলে সেই ঘেরাটোপ থেকে কখনোই বেরোনো যাবে না। এখন এটা পরবর্তী প্রজন্ম করতে পারবে কিনা সেটা ভিন্ন প্রশ্ন, তার উত্তর মানে দেওয়া প্রায় অসম্ভব। আরেকটা যেটা সেটা হচ্ছে যে মানে সংকটগুলোকে সবসময় তো বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করা যেতে পারে আর কি। তবে আমার নিজের যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে যে সংকট আমরা দেখছি, যে যুদ্ধগুলো দেখছি, তাতে আত্মপরিচিতির রাজনীতির একটা ভূমিকা অনস্বীকার্য ভাবে, এবং আত্মপরিচিতি নির্মাণের ক্ষেত্রে ধর্মের ভূমিকা আছে। কিন্তু সংস্কৃতি বা ধর্মকে কেন্দ্র করে যদি আমরা এই প্রত্যক্ষগুলোকে নির্মাণ করার চেষ্টা করি বা এই ধারাভাষ্যগুলোকে যদি আমরা তৈরি করার চেষ্টা করি, তাহলে অনেকগুলো উপাদানকে আমাদের কিন্তু সমীকরণের বাইরে রাখতে হবে। অর্থাৎ যে কোনো সহিংস যুদ্ধের পিছনে বহুমাত্রিকতা কাজ করে, বহু উপাদান কাজ করে। এর যে মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়ার মধ্যে স্বাভাবিকভাবেই কিন্তু একটা দোলাচলতা থাকে। অর্থাৎ কোন মিথস্ক্রিয়াটা কখন শক্তিশালী সেটা নির্ভর করে প্রেক্ষাপটে, সেই সময়ের উপর। জনপ্রিয়তাবাদ নিয়ে আমি তোমার প্রশ্নের মধ্যে প্রথম যেটা, যে দেখো দুটো জিনিস আছে এখানে। একটা হচ্ছে নেতৃত্ব এবং জনসাধারণ, তার মধ্যে একটা পার্থক্য করা, এবং সেই পার্থক্যটা হচ্ছে এরকম যে নেতৃত্ব মানেই হচ্ছে দুর্নীতিগ্রস্ত, আর জনসাধারণ হচ্ছে যেটাকে বলা যেতে পারে নিষ্পাপ। এটাই হচ্ছে পার্থক্য। এখন জনপ্রিয়তাবাদীরা যখন নেতৃত্বে আসছে, তাহলে তারা নিজেদেরকে কিভাবে দুর্নীতিগ্রস্ত নয়, তারা যে দুর্নীতি পরায়ণ নয়, সেটাকে কিভাবে তারা প্রমাণ করবে? এটা সবসময় একটা চ্যালেঞ্জ। কিন্তু তারা মনে করবে যে এখনো তারা ক্ষমতায়, কিন্তু এখনো ক্ষমতার মূল নিয়ন্ত্রণ রয়ে গেছে নয় গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার মধ্যে, নয়তো প্রথাগত যে এলিট তাদের হাতে। এটাকে যুক্তি বলো, কুযুক্তি বলো, এই যুক্তি দিয়েই কিন্তু তারা এই যে ব্যবধান, সেই ব্যবধানটাকে তারা তৈরি করবে। আর গণতন্ত্রের সঙ্গে জনপ্রিয়তাবাদকে যদি মেলাও, তাহলে গণতন্ত্রের জনপ্রিয়তাবাদ অনেকগুলো পরিবর্তন এসেছে, কিন্তু জনপ্রিয়তাবাদই কিন্তু প্রথম এই ধরনের যে বিচ্যুতি, গণতন্ত্রের মধ্যে ভিন্নতা তৈরি করা, সেটা জনপ্রিয়তাবাদী কিন্তু প্রথম মতবাদ নয়। নিঃসন্দেহে ফ্যাসিবাদ প্রথম মতবাদ, মানে যেটাকে বলা যেতে পারে প্রথম আইডিওলজি, প্রথম মতবাদ। ফ্যাসিবাদের সঙ্গে জনপ্রিয়তাবাদের একটা সম্পর্ক আছে, কোনো কোনো ক্ষেত্রে জনপ্রিয়তাবাদ ফ্যাসিবাদের দিকে যেতে পারে। কারণ আর্নেস্টো লাভলামের কথাটা তো ভুললে চলবে না, যে জনপ্রিয়তাবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে ইটস অ্যান এমটি সিগনিফায়ার। তো যদি এমটি সিগনিফায়ার হয়, তার মানে হচ্ছে এইটাই যে অর্থাৎ এটাকে কোনো না কোনো ভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তুমি ডান দিকে নিয়ে যেতে চাও, ডান দিকে নিতে পারো, বাঁয়ে নিতে চাও, বাঁয়ে নিতে পারো।
মোরালেস, হুগো চাভেজ এরা জনপ্রিয়তাবাদী, এরা বামপন্থী। ট্রাম্প, উগার্তে, এরদোগান এরা ডানপন্থী। সুতরাং যদি একটা এমপি সিগনিফায়ার হয় তাহলে সেটাকে কিভাবে ব্যাখ্যা করছো, অর্থাৎ সেই শূন্যতাটাকে কোন রাজনীতি দিয়ে ভরাবে সেটার উপর নির্ভর করবে জনপ্রিয়তাবাদের চরিত্র। তোমার প্রশ্ন যেটা ছিল যে দেখো, ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে তার যে প্রভাব, এটা ধারাবাহিক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার ফলে সমীকরণটাকে পুরো উল্টে দেখা আর কি, যে ইসরায়েলি চালক এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার ধারক, সেটা বোধহয় আমার মনে হয় একটু কঠিন আর কি। তার কারণ হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের, যেটাকে আমরা বলতে পারি আশীর্বাদে বলিয়ান হই, নেতানিয়াহু একজন জনপ্রিয়তাবাদী নেতা আর কি, তিনি এই ধরনের যে অমানবিক, যেটাকে আমি বলি রাজনীতি আর কি, সেই অমানবিক রাজনীতিতে তিনি নামতে পারেন। আমি মানছি যে হামাস যেটা করেছিল সেটা কখনোই সমর্থনযোগ্য নয়, এটা তো মানতেই হবে, টু রংস ডোন্ট মেক আ রাইট, পরিষ্কার কথা। কিন্তু গাজাতে কত শিশুর মৃত্যু হয়েছে সেটার কোনো খবর কি কেউ রাখে? কত নারীর মৃত্যু হয়েছে তার খবর কি কেউ রাখে? এবং আমি যদি সবসময় এই যুক্তিটা ব্যবহার করি যে ওই শিশুটা বড় হয়ে একজন সন্ত্রাসবাদী হবে, ওই নারীর সমর্থন ইসরায়েলের বিরুদ্ধের দিকে, তাহলে তো এই যুক্তি যদি আমি ব্যবহার করি তাহলে তো হিংসার কোনো শেষ নেই। কিন্তু ইসরায়েলের পক্ষে আজকে যে ভূমিকা, সেই ভূমিকাটা নেওয়া সম্ভব হয়েছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এই সমর্থনের মূল্যটা অনেক কম। তার কারণ একটা সময় আসবে যখন ইসরায়েলকেই এই খরচাটা অনেক গুণ বেশি বহন করতে হবে। তার কারণ ভূগোলের সত্যকে তো অস্বীকার করা যাবে না, সে তো ওখানেই, তাকে ওখানেই থাকতে হবে। আপনার প্রশ্নটা যেটা শান্তি এবং যুদ্ধ আর কি, তো এটার না মানে যারা মানে যুদ্ধ শাস্ত্র যারা চর্চা করেন বা সামরিক কৌশল যারা চর্চা করেন বা আন্তর্জাতিক সম্পর্ক যারা চর্চা করেন, তারা যুদ্ধকে নানাভাবে দেখেছেন। মূল কথা হচ্ছে এই যে রাষ্ট্রগুলো যুদ্ধ করে তিনটে ব্যাপার আছে, যেভাবে দেখা হয়। এক হচ্ছে রাষ্ট্র নেতা এমন হতে পারে অত্যন্ত সন্ত্রাসী, যেরকম হিটলার, এটা অস্বাভাবিক একজন মানুষ, এবং হিটলারের থেকে যুদ্ধই আসে, অন্য কিছু আসে। দ্বিতীয় যেটা হচ্ছে যে একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যুদ্ধের সম্ভাবনা বেশি, গণতান্ত্রিক ব্যবস্থা শান্তিকামী, কর্তৃত্ববাদী ব্যবস্থা অনেক বেশি যুদ্ধ চায়। আর তৃতীয় যে ব্যাখ্যাটা, যেটা আমার মনে হয় দুটো ব্যাখ্যা, গোড়াতে দুটো ব্যাখ্যা, পরবর্তীকালে যারা অবয়বাদী তাদের ব্যাখ্যা, সেটা হচ্ছে যে রুসোর একটা গল্প আছে। রুসোর যে বই, অনেকগুলো বই, তার মধ্যে রুসোর ডিসকোর্সের একটা গল্প আছে, প্যারাবলকে আমি গল্প হিসেবেই বলছি আর কি। সেটা হচ্ছে এই যে রুসো বলছেন যে, রুসো লিখছেন যে অনেক শিকারী তারা বহুদিন খায়নি, অর্থাৎ তারা অভুক্ত। তো তারা দেখছে যে একটা খুব বড়, যেটাকে বলে ইংরেজিতে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিলোপ আর কি, মানে একটা খুব বড় হরিণ আর কি, আমরা তারা দেখতে পেয়েছে। এবং তারা বলছে যে ওই হরিণটাকে, তারা বুঝতে পারছে যে ওই হরিণটাকে যদি মারা যায় তাহলে বহুদিন তাদের খাবার আর কোনো অভাব থাকবে না। তো তাদের কি করতে হবে? তাদের অবস্থান নিতে হবে, এবং এমন ভাবে অবস্থান নিতে হবে যাতে কোনো ফাঁক ফুকর দিয়ে হরিণটা পালিয়ে না যায়। তো হঠাৎ একটা খরগোশ এসে গেছে। এবার সব শিকারীর মনস্তত্ত্বে একটা পরিবর্তন, ওই বড় হরিণটাকে মারতে গিয়ে আমার তো ক্ষতিও হতে পারে, আমি আহত হতে পারি। খরগোশটা ধরা অনেক সহজ।
একজন শিকারী সে খরগোশটা করতে গেল, সেই ফাঁক দিয়ে হরিণটা বেরিয়ে গেল। তার অর্থটা হচ্ছে এই যে বিশ্ব ব্যবস্থাটা যদি আমরা দেখি সেটা অশৃঙ্খলিত, সেখানে এক ধরনের অরাজকতা আছে। অর্থাৎ তার যে গঠন প্রক্রিয়া, সেই গঠন প্রক্রিয়ার যুক্তিটা আভ্যন্তরীণ রাজনীতির যে গঠন প্রক্রিয়ার যুক্তি, যেটা সার্বভৌম তৈরি, তার থেকে আলাদা, মৌলিক হবে আলাদা। অর্থাৎ আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো 100 নেই। তো সুতরাং প্রত্যেকটা রাষ্ট্রকে তার নিরাপত্তার দায়িত্ব নিজেকে নিতে হবে, এবং তার ফলে প্রশ্নটা যুদ্ধ অবশ্যম্ভাবী তা নয়, যুদ্ধের সম্ভাবনাটা অবশ্যম্ভাবী। এই দুটো এক নয়, যুদ্ধ নাই হতে পারে, কিন্তু যুদ্ধের সম্ভাবনাটা থেকে। অধ্যাপক শিবাশিস চট্টোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছেছি। আজকে ছজনের প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর সামগ্রিকভাবে অনুষ্ঠানটাকে আমাদের নতুন করে চিন্তা করার একটা সুযোগ দিয়ে দিল। যেটা আজকে আমরা যারা এসেছিলাম মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল, কিন্তু চিন্তা করার যে রসদটা পেলাম, আজকে অনুষ্ঠানের সার্থকতা সেইখানে। আমি আহ্বান জানাই অনুপম মুখোপাধ্যায়কে আমাদের নেতাজি ভাবনা মঞ্চে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। আমিও আগের বক্তার সঙ্গে একদম 100% মিলে যাচ্ছে আমার চিন্তা। কারণ যেসব ক্ষেত্র বিক্ষেত্রে যে এরা ব্যাপ্তি দেখালেন এদের, তো আমাদের তো এখন সত্যি চিন্তা করতে হবে যে আমরা এই দিকেও ভাবা উচিত, ভাবতে পারি। তো সত্যি কথা, আজকের দিনে যেখানটা দাঁড়িয়ে আছে সেইখানে এই রকম আলোচনার একটা পরিসর তৈরি করা, সেটা আমরাই অবশ্য করেছি। দিদির নেতৃত্বে আমরা এই দীর্ঘ 25 বছর ধরে চলছে। তো মাঝে মাঝে আমরা অবশ্যই সুভাষচন্দ্র কেন্দ্রিক এবং আরো সবিশেষভাবে বলতে গেলে তার ডিসঅ্যাপিয়ারেন্স কেন্দ্রিক, কিন্তু তার মধ্যেও পারিপার্শ্বিকতাকে আমরা অগ্রাহ্য করতে পারি না, যেটা সুভাষচন্দ্র বহু ক্ষেত্রে দেখিয়ে গেছেন। তার বিদেশে থাকাকালীন তিনি এখানকার সম্পর্কে খোঁজ নিয়েছেন, তিনি রাষ্ট্র ব্যবস্থা অন্যদিকে অন্য রাজ্যের অন্য দেশের যে রাষ্ট্র অবস্থা সেটাও খোঁজ খবর নিয়েছেন। যাই হোক, আজকে এই মুহূর্তে এসে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষভাবে আমাদের যে দুজন বক্তা আমাদের মানে কি বলবো, সত্যিকার আলোকিত করেছেন। তো এদের দুজনের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই ভাবনা মঞ্চের পক্ষ থেকে। আর আরেকটা অনুরোধ, আপনারা এরকম ভাবে আমাদের সঙ্গে থাকবেন, আমরা আরো কিছুদিন চালিয়ে যাব আশা করছি। যে এই বিভিন্ন ভাবে শুধু সুভাষচন্দ্র কেন্দ্রিক আমরা আলোচনা করছি না, বিভিন্ন পাবলিকেশনের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি না, আমরা এই ধরনের আলোচনা তুলে ধরবো আগামী দিনে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ঠিক করে থাকবেন, সুস্থ থাকবেন, ভবিষ্যতে আপনাদের সমৃদ্ধ হবেন, আপনারা সবাই ভালো থাকবেন। একটা প্রশ্ন আছে, আমাদের বাইরে আমরা কিছু চা জলপানের ব্যবস্থা করি, আপনি যদি দয়া করে একটু গ্রহণ করেন। অনুষ্ঠান শেষ হলো, সবাইকে